আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের যে রিভিশন কোর্সের যে ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম ক্লাস। আমরা তোমাদের সাথে যে কমিটমেন্ট করেছি, আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আজকে প্রথম ক্লাস নিয়ে এসেছি। আশা করি এই যাত্রায় আমাদের যে সহযোগিতা, তোমাদের চেষ্টা, সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী গন্তব্য আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের ক্লাসটি রেগুলার করো, তোমরা নিজেরা ক্লাসটি শেয়ার করার পাশাপাশি অন্যদেরকে একটু মেনশন করে দিবা, যেন সবাই আমাদের ক্লাসে জয়েন হতে পারে। সবাই একটু আমাদের ক্লাসে চলে আসো। সবাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আমরা একটু সবাই ক্লাসটি শেয়ার করে দেই, অন্যদেরকে দেখার সুযোগ করে দেই। ওকে, অন্যদেরকে সে দেখার সুযোগ করে দেই। জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সুন্দর যে প্রোগ্রাম, আসলে টাকা দিয়ে এই প্রোগ্রামকে আইডেন্টিফাই করতে পারবা না, কারণ আজকের পর থেকে আমাদের যে ক্লাস, আমাদের যে চেষ্টা, আমাদের যেই ধারাবাহিকতা দেখবা, তুমি নিজে অবাক হয়ে যাবা। কারণ আসলে এই আমরা জাস্ট তোমাকে এখন তো ফি নিচ্ছি না, এটা জাস্ট একটা এন্ট্রি ফির মাধ্যমে আমরা তোমাদেরকে এই সুযোগ করে দিয়েছি। তোমরা আমাদের সকলের জন্য দোয়া করবা এবং আমরা যেন আমাদের জায়গায় থেকে সর্বোচ্চ একটা মানে প্রপার গাইডলাইন যেটাকে বলে, সেটা দিয়ে তোমাদের এইচএসসির একটা ভালো রেজাল্ট করতে পারি। পাশাপাশি আমি সবসময় বলি, আমি মূলত স্টুডেন্টদেরকে ইন্টারমিডিয়েট থেকেই, আমি যখনই ক্লাস নেই, একাডেমিক ক্লাস, আমি মূলত স্টুডেন্টদেরকে পড়ানোর পাশাপাশি অন্যান্য টিচার্সরা যখন একটু গল্প করে, ফান করে, জোকস করে, ওই টাইমটা আমি আমার ছোট ভাই বোনদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য উদ্বুদ্ধ করি। কারণ আমি জানি একটা ভালো জায়গায় যেতে হলে একটু বেসিকটা একটু স্ট্রং থাকতে হয়, ভিতটা একটু স্ট্রং থাকতে হয়। তোমরা এই আজকে যারা ক্লাস করছো বা পরবর্তীতে যারা জয়েন করবা, ইনশাআল্লাহ প্রত্যেকেই আমাদের মাধ্যমে তোমরা তোমাদের স্বপ্ন দেখতে পারবা এবং স্বপ্ন পূরণ করতে পারবা। আমরা যদি আমাদের যতটুকু আমরা জানি, যতটুকু বুঝি, আমরা যে জিনিসটা, অর্থাৎ একটা স্টুডেন্টকে মানে ক্যারিয়ারের পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্যতা দিয়েছেন, ঠিক ততটুকু যদি আমরা ফুলফিল করতে পারি, আশা করি তোমরা প্রত্যেকেই আমাদের প্রতি স্যাটিসফাইড থাকবা। তো জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জাস্ট এটাই বলবো। আর তোমাদের মধ্যে কিছু আছে একটু অতিরিক্ত বুঝো না ভাই বোনেরা। তোমরা ছোট, তোমরা অনেক ছোট, তোমরা তোমাদের ভালো মন্দ বুঝো না। যদি এটা বুঝতা, তাইলে মানে ওই রিলস দেখে অথবা টিচাররা গল্প করে এগুলো দেখে তোমরা হাহা দিতা না, মানে আই মিন হাততালি দিতা না, ওকে, বাহবা দিতা না। তা আমি বলবো, এই বাকি কয়েকটা দিন যারা তোমার সামনে গল্প, ফান, মজা, জোকস নিয়ে আসে, তাদেরকে একটু অ্যাভয়েড করো। এই কয়েকটা দিন একটু অ্যাভয়েড করে একটু বাস্তবতা বুঝো যে আমার একজন মানুষের উপর মানে অনেক মানুষ স্বপ্ন দেখছে। আমি অনেকের সন্তান, আমি অনেকের ছোট ভাই, আমি অনেকের বড় ভাই, আমি অনেকের বড় বোন, আমি অনেক কিছু কিছু ফ্যামিলির একমাত্র একজন, আমার বাবার স্বপ্নের রাজকন্যা, আমার বাবার মানে আমি একমাত্র অবলম্বন ছেলে। তো আমার উপর তারা তাকিয়ে আছে। তো তোমরা যদি নিজেকে ভালোবাসো, নিজের ক্যারিয়ারকে ভালোবাসো, আজকের পর থেকে আবার নতুন করে শুরু করো ইনশাআল্লাহ। এই যাত্রায় এডুকেশন এবং আমি তোমাদের সাথে বেস্ট একটা ওয়েতে থাকবে ইনশাআল্লাহ। তোমরা যেন সারা জীবন মনে থাকে আমাদের কথা, ওকে। তো আমরা আজকে একটি নতুন টপিক শুরু করেছি, যেহেতু প্রত্যেকটা টপিকে পড়াবো। তো আজকে আমরা একটা টপিক ধরেছি শিডিউল অনুযায়ী। তোমরা সবাই আমাদের ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করবো, ওকে। কারণ মনে রাখবা, এই ক্লাসটি যদি একটু মনোযোগ দাও, ভাইয়ার ক্লাস মানে আমি একটু বেশি পড়াই, হ্যাঁ। প্রত্যেকটা টপিক তুমি অনেক জায়গায় দেখবে একটা টপিক মোটামুটি পড়েছো, কিন্তু আমি প্রত্যেকটা টপিক ভালো পড়ানোর ট্রাই করি ইনশাআল্লাহ। তো জাস্ট এটুকুই বলি, এই মুহূর্তে যারা উপস্থিত আছো প্রত্যেকে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও। ইনশাআল্লাহ তোমাদের এইচএসসির পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিতে আমরা হব তোমার একদম স্বপ্নের শিক্ষক,
যার কাছ থেকে তুমি যতটুকু চাইবা, ঠিক যতটুকু পরিমাণ সার্ভিস চাইবা তার চেয়ে একটু বেটার কিছু দিবে ইনশাআল্লাহ। অনলাইন জগতে দেখবা আমাদের কোনো নেগেটিভিটি নাই। আর আমি সুফিয়ান সজীব স্যার সম্পর্কে তুমি জাস্ট আমাদের প্ল্যাটফর্ম অতীতে যারা হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করেছে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর জন্য, তারা কি বলে জাস্ট এটা শুনবা। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। সবাই একটু, আর আমার ক্লাস করলে আমি সবাইকে বলি যে একটু হাজিরা দাও। তুমি একাডেমিক বলো, ইউনিভার্সিটিতে যাইলে দেখবা প্রেজেন্টের উপর একটা মার্ক আছে। হাজিরা মানে প্রত্যেকে আমাদের ক্লাসটা লাইক রিঅ্যাক্ট দাও এবং অন্যদেরকে মেনশন করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের আজকে রাত 10টায় মহসিন স্যারের ক্লাস আছে। আজকে রাত 10টায় মহসিন স্যারের ক্লাস আছে। ওকে, আমরা শুরু করে দিলাম আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমরা বেসিক টু অ্যাডভান্স সবকিছু জানবো, সব জানবো। ওকে, সুফিয়ান ভাইয়ের ক্লাস মানে সবকিছু জানতে হবে, মানে তোমাকে অনেক কিছু শিখতে হবে, শেখার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আজকে পড়াচ্ছি বাংলা উচ্চারণ। আমরা আজকে পড়ছি বাংলা উচ্চারণ। ওকে, সবাই মনে রাখবা রস্বই দীর্ঘই। আমরা মূলত উচ্চারণের নিয়মগুলোতে চলে যাই, উচ্চারণের নিয়মে চলে যাচ্ছি। ওকে, আমরা উচ্চারণের নিয়মে চলে যাচ্ছি। সবাই একটু স্লাইডটার দিকে তাকাও, আমরা এটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ওকে, আমরা একটু উচ্চারণের নিয়মে চলে যাচ্ছি। ওকে, তো লক্ষ্য করো, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই অথবা রস্বইকার দীর্ঘইকার কোন শব্দে যদি থাকে সেটা উচ্চারণে রস্বই দীর্ঘইকারের জায়গায় রস্বই হবে। মনে রাখবা উচ্চারণে কখনো দীর্ঘই হয় না, উচ্চারণে কখনো দীর্ঘইকার হয় না। উচ্চারণে কি হবে? রস্বইকার, রস্বই অথবা রস্বইকার। ওকে, তাহলে লক্ষ্য করো, রস্বই দীর্ঘই, রস্বইকার দীর্ঘইকারের স্থানে আমরা উচ্চারণে রস্বই পাবো অথবা রস্বইকার পাবো, সংক্ষিপ্তটা। এবার আসো, লক্ষ্য করো, এটা ঈর্ষা, এটা মূর্ধন্য ষ আকার। ওকে, হৈমন্তী। এখন এই হৈমন্তী শব্দে দীর্ঘইকার আছে, নদী শব্দে দীর্ঘইকার আছে, ঈর্ষা শব্দে কি কার আছে বলো? দীর্ঘইকার আছে। এই দীর্ঘইকারটা উচ্চারণে কি হয়ে যাবে বলো? রস্বইকার হবে। এখন এই হৈমন্তীর হই ঐকারটা আলাদা একটা নিয়ম আছে, সেটা আমরা একটু পরে বলবো। এই ঐকারটা ভাঙলে এরকম হয়, ওই থাকলে হই হয়। ওকে, হই মধ্যবর্ণটা ওকারে রূপান্তরিত হবে মো। এখন লক্ষ্য করো, নয়তো যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে। মূল কথা হলো যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে হৈমন্তী। ঠিক আছে, এভাবে হবে। মূল কথা ছিল দীর্ঘইকারটা উচ্চারণে রস্বইকার হবে। বাকি যে নিয়মগুলো এসেছে এগুলো আমরা আস্তে আস্তে তোমাকে শেখাবো। ওকে, এখন তুমি যদি বলো, লক্ষ্য করো, নদী, এই নদী, এই নদী দীর্ঘইকার আছে, এটা রস্বইকার হবে, এটা একটা কথা। আর প্রথম বর্ণে নয়ের সাথে একটা অ আছে, মনে রাখবা অ এর পরে যদি দীর্ঘইকার থাকে অ উচ্চারণে ও হবে, আমরা সেটা বলবো। তাহলে এটা হলো মূলত নদী। মূল কথা ছিল দীর্ঘইকারটা কি কার হয়ে যাবে বলো? রস্বইকার হয়ে যাবে। দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা আমাদের যে পেইড কোর্স, তোমরা যারা আমাদের এখানে ভর্তি হয়েছ, আমাদের 59 অথবা 69 টাকা ওই কোর্স আমরা দিয়ে দিব। ওকে, এবার আসো, তাহলে হৈমন্তী এখানে দীর্ঘইকার হবে। এখন ঈর্ষা, ঈর্ষার ক্ষেত্রে লক্ষ্য করো, ঈর্ষা কি ছিল? এইরকম, ঈর্ষা ছিল এইরকম, রাইট? এখন এখানে অনেকগুলো নিয়ম খেটেছে, লক্ষ্য করো। দীর্ঘইকারটা কি কার হবে বলতো? রস্বইকার। রেপ অলয়েজ উচ্চারণ হবে ইর, ইর। আর মূর্ধন্য ষ সবসময় উচ্চারণে তালব্য হবে। তাহলে 3-4টা কাজ করেছে। ঈর্ষা, ঈর্ষা। ওকে, লক্ষ্য করো, তাহলে বোঝার ট্রাই করো। আর মনে রাখবা যে বর্ণে স্টপ হইতে হয় সে বর্ণে হসন্ত হবে, যে বর্ণে স্টপ হয় সে বর্ণে হসন্ত হয়। স্বরবর্ণের নিচে সাধারণত হসন্ত হয় না। তাহলে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে গেছে। ওকে, তারপরে রেপটা র হয়েছে, মূর্ধন্য ষটা দন্ত তালব্য হয়েছে। মনে রাখবা স, মনে রাখবা মূর্ধন্য স আজীবন, কোনো কথা নাই, সারা জীবন তালব্য হবে। কিন্তু তালব্য মাঝে মধ্যে তালব্য হয়, দন্ত হয়, সেই নিয়মটা আমরা একটু পরে বলবো। তবে মূর্ধন্য স আজীবন কোন স হবে বলো? তালব্য হবে। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম যে রস্বইকার দীর্ঘইকারের স্থানে সবসময় ছোটটা হবে। কোনটা হবে? রস্বই হবে অথবা রস্বইকার হবে। ওকে, অনুরূপ ভাবে দীর্ঘ রস্ব দীর্ঘ অথবা রস্যকার দীর্ঘকার, এর ক্ষেত্রে রস্য দীর্ঘর ক্ষেত্রে উচ্চারণে রস্য হবে, রস্যকার দীর্ঘকারের ক্ষেত্রে উচ্চারণে কি কার হবে? রস্যকার হবে। এখন সেখানে লেখো বধূ। এখন এই ব এবং ধয় রস্যকার দীর্ঘকার, এই দীর্ঘকারটা উচ্চারণে রস্যকার হবে। কিন্তু এখানে আরেকটা রুলস আছে। কি রুলস আছে বলো? এই বয়ের সাথে একটা অ আছে। বলো এই বয়ের সাথে একটা কি আছে? অ আছে। মনে রাখবা অ
অ আছে, এই অ এর পরে যদি কোনো কার চিহ্ন থাকে অটা উচ্চারণে অ হবে, তাহলে বধূ, এটা কি হবে বধূ। এই ওকারটা কেন হয়েছে সেটা আমরা পরবর্তী স্লাইডে পড়বো। ওকে, আমরা আগে দেখি দীর্ঘকারটা কি কার হয়েছে, রস্যকার। এখন লক্ষ্য করো দূরত্ব, আবার কি ছিল এখানে দূরত্ব। মনে রাখবা কোন শব্দে উচ্চারণে দীর্ঘকার হবে না, উচ্চারণে সবসময় রস্যকার হবে। তাহলে কি বলবা, দয় রস্যকার দু, দয় রস্যকার, ঠিক আছে দু। এখন এই লক্ষ্য করো মধ্যবর্ণের অ একটা নিয়ম আছে ওকার হয়, সেটা আমরা একটু পরে পড়াবো। দূরত্ব মনে রাখবা শেষ বর্ণে মাঝে বা শেষে, মাঝে, আচ্ছা স্লাইডটা জুম করে দিব। ওকে, তাহলে মাঝে বা শেষে লক্ষ্য করো, ওকে এবার আসো যেটা বলছি, সবাই একটু মনোযোগ দাও। অনেক লেখা তো একাধিক স্লাইড বানাইলে আবার এক জায়গায় বোঝা যায় না। ওকে, যেটা বলছি তাহলে আমরা বধূ, বধূ কিভাবে লিখবো, বধূ, বধূ এই টাইপের, ঠিক আছে। এখন দূরত্ব, দূরত্বটা একটু লক্ষ্য করো তো, কোন শব্দে উচ্চারণে কখনো দীর্ঘকার হবে না, উচ্চারণে কি কার হবে, রস্যকার হবে। তাহলে দয় রস্যকার দিলাম, তারপরে দূরত্ব। এখন বলো তো ত দুইবার কেন হলো, মনে রাখবা বফলা মফলা জফলা, বফলা মফলা জফলা সব সময় মাঝে মাঝে বা শেষে থাকলে ওই যেই বর্ণের সাথে বফলা মফলা জফলা থাকে ওই বর্ণ দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে বলতো এখানে কার সাথে বফলা আছে, ত এর সাথে, এই জন্য ত দ্বিত্ব হয়েছে। আর শেষ বর্ণে যদি যুক্ত বর্ণ হয় এবং তার সাথে যদি অ থাকে, ওই যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হবে। পরের স্লাইড আমরা পড়বো। আমরা এখানে মূলত পড়ছি রস্যকার দীর্ঘকারের জায়গায় সব সময় উচ্চারণে রস্যকার হবে। তারপরে মনে রাখবা যে কোনো ন, দন্তন্য অথবা মূর্ধন্য ন আজীবন কোন হবে, বলো দন্তন্য হবে, এর বাইরে আর কোনো নিয়ম নাই। বলো যে কোনো ন উচ্চারণে কোন হবে, দন্তন্য হবে, যে কোনো ন উচ্চারণে কোন হবে, দন্তন্য হবে। যেমন লক্ষ্য করো গ্রামীণ, তাহলে এখানে কয়টা সূত্র হলো, গ্রা দীর্ঘ ইকারটা কি হবে, রস্যইকার মি, তারপর বলো মূর্ধন্যটা দন্তন্য। এখন লক্ষ্য করো কোন জায়গায় স্টপ হয়েছে তুমি, কোন জায়গায়, গ্রামীণ, গ্রামীণ নয়ের নিচে হসন্ত। মনে রাখবা যেখানে স্টপ হয়, যেখানে কোন রকম স্বরচিহ্ন উচ্চারিত না হয়, সেখানে একটা হস চিহ্ন হবে, হসন্ত চিহ্ন হবে। এই বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো সবাই? যেখানে স্বরবর্ণ উচ্চারিত হবে না সেখানে হসন্ত চিহ্ন হবে। মনে রাখবা রি, রি অলওয়েজ কি হবে, রয় রস্যিকার হবে। তাহলে কি হবে, লক্ষ্য করো রয় রস্যিকার হবে। তাহলে এই ঋণ কি হয়ে যাবে, রিটা রয় রস্যিকার। আর মূর্ধন্যটা কোন হবে, বলো দন্তন্য, মূর্ধন্যটা কোন হবে, দন্তন্য। কিন্তু এখানে একটা কি হবে, হসন্ত হবে। হসন্তের বিষয়টা মাথায় রাখো। অপশনে মাঝে মধ্যে, এই যে অনেকে হসন্ত দিচ্ছ না, ওকে, অপশনে মাঝে মধ্যে হসন্ত দেয়া থাকে এক অপশনে, আরেক অপশনে থাকে না, এটা মাথায় রাখবা। মনে রাখবা যে কোনো জ, জ বর্গীয় জ অথবা অন্তস্থ জ, যে কোনো জ উচ্চারণে কোন জ হবে, বলো বর্গীয় জ হবে। এখন লক্ষ্য করো সজ্জা, তাহলে এখানে আছে তালব্যস্য, যে কোনো স উচ্চারণে তালব্যস্য হয়। যদি কিছু ফলাটলা থাকে আমরা দেখাবো একটু পরে, সেটা ভিন্ন বিষয়। তাহলে তালব্যস্য উচ্চারণে তালব্যস্য হবে, কিন্তু পরবর্তী বর্ণে যদি জ কোনো কার চিহ্ন থাকে, জফলা থাকে, তাহলে এই প্রথম বর্ণের অ উচ্চারণে কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। তাহলে এটা কি হবে জানো, সো, সজ্জা, সজ্জা কিভাবে হলো বলো, মনে রাখবা যে কোনো জ, যে কোনো জ উচ্চারণে কোন জ হবে, বর্গীয় জ হবে। তাহলে এখানে লক্ষ্য করো এই যে জফলা, জফলার কারণে এই জটা দ্বিত্ব উচ্চারণ হয়েছে। মনে রাখবা বফলা মফলা জফলা এগুলো মাঝে বা শেষে থাকলে, জফলা তো আর শব্দের শুরুতে হয় না, ওই সব বর্ণ দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে এটা কি হলো, সজ্জা, সজ্জা, ক্লিয়ার। এখন এই যে যোগকৃত, লক্ষ্য করো এই যে যোগকৃত, তাহলে লক্ষ্য করো এটা কি হবে, এই জটা কোন জ হয়ে যাবে, বর্গীয় জ হয়ে যাবে, জ, রাইট, যোগকৃত, এরকম না, যোগকৃত। বলতো এখানে আর কোনো চেঞ্জ আছে কিনা, বলতো যোগকৃতে আর কোনো চেঞ্জ আছে কিনা, বোঝার ট্রাই করো তো। তাহলে লক্ষ্য করো এইটার ভিতরে কি আছে, এই জটা উচ্চারণে কোন জ হয়ে যাবে, বর্গীয় জ হয়ে যাবে। এখানে যোগকৃত, মনে রাখবা যেখানে স্টপ হইতে হয় ওইটা, ওই জায়গায় একটা হসন্ত দিবা। তা আমরা উচ্চারণ করি যোগকৃত, যোগকৃত, রাইট, বুঝাইতে পারছি? এখন লক্ষ্য করো এই পরের বর্ণে রিকার থাকলে, পরের বর্ণে কি কার থাকলে, কার চিহ্ন থাকলে প্রথম বর্ণের অটা উচ্চারণে ও হয়ে যায়। প্রথম বর্ণের অ উচ্চারণে কি হয়, ও হয়। প্রথম বর্ণের অ উচ্চারণে কি হয়, ও হয়।
ক্লিয়ার? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই একটু মনোযোগ দাও। যে আদার্স যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি পরের স্লাইডে বুঝিয়ে দিব। এবার আসো, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য উচ্চারণে সবসময় কোন স হবে? তালব্যস্য হবে। তবে এই মনে রাখবা, মূর্ধন্যস্য সারা জীবন তালব্যস্য হয়, বা তালব্যস্যের ক্ষেত্রে দুই এক ক্ষেত্রে একটু চেঞ্জ হইতে পারে, দন্তস্যের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। মনে রাখবা, স্বাভাবিক ক্ষেত্রে কোনো চিহ্ন যদি যুক্ত না থাকে, এগুলোর সাথে কোনো ফলাটলা যুক্ত না থাকলে, স্বাধীনভাবে থাকলে এই তিনটা স অলওয়েজ তালব্যস্য হবে। কোন স হবে? তালব্যস্য হবে। তাহলে লক্ষ্য করো, সকল, এই সকল দন্তস্যটাকে আমরা কি বানাবো বলো তো? দন্তস্যটাকে তালব্যস্য বানাবো। আর এখানে আছে ক, মনে রাখবা প্রথম বর্ণে মধ্যবর্ণে যদি অ থাকে, তার পরবর্তী বর্ণে অকার অথবা আকার থাকে, সরি আগের বর্ণে যদি অকার অথবা আকার থাকে, মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে। তাহলে সকল, তাহলে মনে রাখবা মেজরিটি ক্ষেত্রে মধ্যবর্ণের অ উচ্চারণে ও হয়। তাহলে এটা কি হয়ে গেল? সকল। তারপরে লক্ষ্য করো, যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। শাসন, এই শাসনটা আমরা কি বলবো? সা, তালব্যস্যটা উচ্চারণে তালব্যস্য হলো, দন্তস্য উচ্চারণে তালব্যস্য দিব স, দন্তন্য, শাসন হসন্ত দিবা। যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। সচিব, এই সচিবটা লক্ষ্য করো, দন্তস্বয়টা আমরা কোন স দিব? তালব্যস্য দিব। মনে রাখবা এই দন্তস্বয়ের সাথে একটা অ আছে, অ ধ্বনির পরে যদি কোনো কার চিহ্ন থাকে, পরবর্তী বর্ণের সাথে অ উচ্চারণে ও হবে। তাহলে এটা হবে সচিব, সচিব। এখন আমাদের মূল কথা হলো, যে কোনো স্বাধীন স উচ্চারণে অলওয়েজ কোন স হবে? তালব্যস্য হবে। যেমন লক্ষ্য করো, শহীদ, এটা কি বলো? শহীদ। তাহলে শহীদের তালব্যস্য দিলাম। এরপরে বলো তো পরের বর্ণের কার চিহ্ন আছে, তাহলে কি হবে? শহীদ, শহীদ। ক্লিয়ার? তারপরে আসছে কি বলতো? আষাঢ়। তাহলে আষাঢ় আমরা কি দিব? যে মূর্ধন্যস্য কোন স হবে? তালব্যস্য হবে। আষাঢ়, আষাঢ়। ক্লিয়ার? বুঝছো? তাহলে কি বললাম বলতো? যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। সবাই একযোগে বলো, যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। পারা যাবে? ওকে, যে কোনো স উচ্চারণে তালব্যস্য হবে। কিন্তু, কিন্তু মাথায় রাখো, কিন্তু এই কথাটা মাথায় রাখো, কিন্তু তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য এর সাথে, তালব্যস্যের সাথে নরমালি কিছু যুক্ত হয় না, যাই হোক ওই তালব্যস্যের রুলসটা খাটে না। তালব্যস্য, সরি মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য অলওয়েজ দন্ত কোন স হবে? তালব্যস্য হবে। তাহলে তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্যের সাথে দন্তন্য ত থ ল প র রি যুক্ত থাকলে কি হবে? যুক্ত থাকলে আবার দন্তস্য হয়ে যায়। আমি আবার বলছি, যে কোনো স উচ্চারণে তালব্যস্য হবে। বলো, যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। সবাই একটু দেখো, আগের গুলো লিখছো? যে কোনো স উচ্চারণে কোন স হয়েছে? তালব্যস্য হয়েছে। কিন্তু লক্ষ্য করো, যদি ছয়ের সাথে, যদি কার সাথে? যদি শয়ের সাথে, এটা কেন আসতেছে? এটা তো আসার কথা না, কেন আসতেছে? আচ্ছা, এক মিনিট। ওকে, ঠিক আছে। ক্যান্সেল যে নিচে ছিল দেখাই যায় না এখানে বোর্ডে। ওকে, যেটা বললাম, লক্ষ্য করো, মজার বিষয় হলো, যে কোনো স উচ্চারণে তালব্যস্য হবে, তবে স এর সাথে যদি এই বর্ণগুলো যুক্ত থাকে তাইলে দন্তস্য হবে। এখন লক্ষ্য করো, স এর সাথে কি ত আছে, তাহলে এখন লক্ষ্য করো বস্তি, তাহলে বয়ের সাথে আবার একটা অ আছে, বয়ের সাথে আবার একটা কি আছে বলো? অ আছে, বয়ের সাথে একটা অ আছে। লক্ষ্য করো, ওকে। এবার আসো, সরি একটু লেট হলো। তাহলে আমরা মুখস্থ করলাম, যে কোনো স উচ্চারণে কোন স হবে? তালব্যস্য হবে। কিন্তু স এর সাথে যদি দন্তন্য যুক্ত থাকে, ত যুক্ত থাকে, থ যুক্ত থাকে, ল যুক্ত থাকে, প যুক্ত থাকে, র যুক্ত থাকে, রিকার যুক্ত থাকে, তাইলে সেটা দন্তস্য হয়ে যাবে। এবার লক্ষ্য করো, স এর সাথে ত যুক্ত আছে, তাহলে বস্তি,
কিভাবে ওকার হলো? কারণ বয়ের সাথে একটা অ আছে, অ এর পরবর্তীতে কার চিহ্ন আছে, এই জন্য বয়ের অটা ওকার হয়ে গেছে। বস্তি, মনে রাখবা যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে। এবার আসো, এটা কি লেখা আছে? স্নান, শয়ের সাথে ন আছে, তাহলে কোন স হবে? দন্ত স হবে, যা ছিল তাই, স্নান। ওকে, স্নান। উপস্থিত, তাহলে এটা কি হবে? উ প, উপ, উপস্থিত, উপস্থিত, উপস্থিত। লক্ষ্য করো, শয়ের সাথে থ আছে, শয়ের সাথে কি আছে? থ আছে। তারপরে আছে কি বলো? শ্রাবণ, শ্রাবণ ভাঙলে কি হবে? শয়ের সাথে কি ফলা আছে? র ফলা আছে, তাহলে তালব্য স হবে না, কোন স হবে? দন্ত স, শ্রা, শ্রা। মধ্যবর্ণে শ্রাব, বয়ের সাথে অ আছে এবং আগের বর্ণে আকার আছে, অকার আছে। মনে রাখবা, মধ্যবর্ণে যদি অকার থাকে, তার আগের বর্ণে অকার অথবা আকার থাকলে মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে। আর মেজরিটি ক্ষেত্রে দেখবো মধ্যবর্ণের অ ও হয়ে যায়। শ্রাবণ, এখানে মূর্ধন্য ছিল, দন্তন্য দিয়েছি, এবং শ্রাবণ হসন্ত হয়েছে, কারণ নয়ের সাথে স্বরচিহ্ন উচ্চারিত হয় না। ওকে, শৃঙ্গ, লক্ষ্য করো, যে কোনো শয়ের সাথে যদি রিকার যুক্ত থাকে তাহলে সেটা দন্ত স হবে, তাহলে কি হবে? শৃং, শৃং। এখানে উ অ আছে, শৃঙ্গ, শৃঙ্গ। মনে রাখবা, শেষ বর্ণে যদি যুক্ত বর্ণের সাথে অ থাকে, অটা উচ্চারণে ও হয়ে যায়। শৃঙ্গ। শ্রেণী, তাহলে শ্রেণীটা আমরা কিভাবে বলবো? লক্ষ্য করো তো, শ্রেণী, দন্তন্য। ওকে, শ্রেণী, শ্রেণী। তাহলে স্ত্রী কিভাবে হবে বলো? স্ত্রী অনুরূপ ভাবে আমরা কিভাবে বলবো? স্ত্রী, তাই না? স্ত্রী, এভাবে। এই বলো, এই পর্যন্ত বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম বলো তো? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। অলয়েস কোন স হবে? তালব্য স হবে। অলয়েস কোন স হবে বলো? তালব্য স হবে। কিন্তু স এর সাথে যদি এই বর্ণগুলো যুক্ত থাকে, ন যুক্ত, ত যুক্ত, থ যুক্ত, মুখস্থ করবা, ল, প, র অথবা রিকার যুক্ত থাকে, তখন সেটা কোন স হয়ে যাবে? দন্ত স হয়ে যাবে। কোন স হবে বলো? দন্ত স হবে। ক্লিয়ার এই পর্যন্ত? মনে রাখবা, ওই, ওই, ওইকার বা ওই উচ্চারণে ওই হয়, আর ও উচ্চারণে ও হবে। মনে রাখবা, অনুরূপ ভাবে এটা ওইকারও থাকতে পারে, এটা ঔকারও থাকতে পারে, মাথায় রাখো। ওকে, আর তোমরা যদি অনেকে জানো না, এই ওটা মানি হলো একার এবং আকার, রাইট? আর এই ওটা মানি হলো কি বলো? একার, আকার, ঔকার, ঔকার, রাইট? এবার আসো, তাহলে বলো তো, ও, ওই থাকলে কি হবে? ওই হবে। ও থাকলে কি হবে? ও হবে। এই দুইটা মাথায় রাখো। তো বলো তো, ওই কতান, ওই কতান, এখানে কি আছে? ওই আছে, তাহলে ওই থাকলে কি হবে? ওই হবে। তাহলে এই ওই কতানটা আমরা কিভাবে বলি তো বলো তো? ওই, ওই, মধ্যবর্ণে কি আছে? ক আছে, ক এর সাথে একটা ও উচ্চারণ হয় মধ্যবর্ণে, ওই ক তান, ওই কতান, ওই কতান। ক্লিয়ার? আর অনুরূপ ভাবে আমরা যদি বলি ঐক্য, তাহলে কি হবে? ঐক, ঐক্য, ঐক্য। মনে রাখবা, জফলার কারণে পরের বর্ণ দ্বিত্ব হয়েছে, আর ওইটা আমরা কি ভেঙে লিখে ফেলেছি। বুঝতে পারছি? এবার দেখি, তোমরা ভাঙো তো ঔপন্যাসিক, ভাঙো তো, তোমরা ঔপন্যাসিক ভাঙো সবাই, দেখি পারো কিনা, ট্রাই করো। সবচেয়ে কঠিনটা তোমাকে দিলাম নাকি? সবাই দেখি পারো কিনা, একবার একটু ট্রাই করো। ট্রাই করতে তো অসুবিধা নাই, চেষ্টা করো। বলো, ঔপন্যাসিক, তাহলে এটা কি হবে? ও, রাইট? তাহলে কি হবে এটা বলো? ট্রাই করো, দেখি কয়জন পারো। ঔপন্যাসিক বলো, ঔপন্যাসিক। অনেকেই হচ্ছে, কয়েকজনের ভুল হচ্ছে, হসন্তের ক্ষেত্রে ঠিক ভুল হচ্ছে, হসন্তের ক্ষেত্রে ভুল হচ্ছে। এই ঔপন্যাসিকটা কিরকম হবে বলতো? অনেকেরই সঠিক হচ্ছে, মেজরিটি ভুল হচ্ছে, হসন্তটা ঠিক মতো ব্যবহার করতে পারতেছ না। ওকে, লক্ষ্য করো, তো এটা কি হবে? এইটার ওটা আমরা কি লিখবো? ওটা কি লিখবো সেটা দেখো। ও, এরকম না, ও। তাহলে প, মধ্যবর্ণের অ কি হবে? ও প, ঔপ, ঔপর, ঔপন, ঔপন্যাসিক, নাসিক, ঔপন্যাসিক। লক্ষ্য করো, কার কার হয়েছে? ঔপন্যাসিক, ঔপন্যাসিক, ঔপন্যাসিক। ইয়াস, কয়ের সাথে একটা হসন্ত হবে। তোমরা মোবাইলে লিখতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ মোবাইলে অনেক বর্ণ ওই হসন্ত দিলে আবার পরেরটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে।
তাহলে ঔপন্যাসিক পারা যাবে না? দেখি সৌর লেখো, সৌর পারো কিনা? সৌর লেখো। আমরা ট্রাই করব, সবকিছু পেরে যাবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দুইটা স্লাইডের মধ্যে শুধু এই বেসিক নিয়মগুলো পড়লে উচ্চারণে অনেক কিছু হয়ে যাবে। তারপরে যা খুঁটিনাটি আছে ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। দেখি সৌরটা পড়ো, পারো কিনা? সৌর কিভাবে হবে? সৌর কিভাবে হবে? ইয়েস, তাহলে প্রথমে আছে কি স, এর ভিতরে ও আছে না, এর ভিতরে ও আছে, তারপরে রস্যুটা আলাদা, সৌর 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 সৌর। ইয়েস, তাহলে লক্ষ্য করো এখানে এটা কোন স হবে? সরি, এটা তালব্য স হবে। এটা কোন স হবে বলো? তালব্য স হবে। সৌর সটা কোন স হবে? তালব্য স হবে। তাহলে কি হবে? সৌ, এই ও হবে না, এই ও হবে, হবে না। তাহলে কি হবে বলো? এটা হবে এইরকম, সৌ র, সৌর, তালব্য স হবে, সৌর সৌর। ইয়েস, মেজরিটি হয়েছে, থ্যাংক ইউ। দ্যাট মিন্স এই স্লাইডটা আমাদের মোটামুটি ভালোভাবে শেষ হয়েছে। নেক্সট, এই স্লাইডটা ভালোভাবে শেষ হয়েছে। তাহলে আমরা আবার যদি একটু ইয়া করি, রস্যিকা দীর্ঘিকার ক্ষেত্রে উচ্চারণে রস্যিকার হবে, রস্যকার দীর্ঘকার ক্ষেত্রে উচ্চারণে রস্যকার হবে, মূর্ধন্য দন্তনের ক্ষেত্রে অলয়েস দন্তন্য হবে, রি উচ্চারণে রয় রস্যিকার হবে, যে কোনো জ উচ্চারণে বর্গীয় জ হবে, তালব্যস্য মূর্ধন্য দন্তস্য উচ্চারণে তালব্যস্য হবে। তবে শ এর সাথে যদি এই ধরনের বর্ণগুলো থাকে তাহলে দন্তস্য হবে। ঠিক আছে, ওই উচ্চারণে ওই হবে, ও উচ্চারণে ও হবে। ক্লিয়ার? আর মাথায় রাখতে হবে কোনটা, এই মনে রাখবা, এই যে ও মানে কি কার বলো? ও মানে একার এবং আকার। যদি স্বাধীনভাবে বসে ওই, তাইলে তুমি কি লিখবা বলো? ওই। আর যদি কোনো বর্ণের সাথে লেখে ওই, যেমন কই, তাহলে কি লিখবা বলো? এটা কি লিখবা? যদি কোনো বর্ণের সাথে যেমন কইটা তুমি কিভাবে উচ্চারণ করবে? তোমাকে বলতে হবে কর, কই, কই, কারণ এই ওটা তখন এই কয়ের সাথে ঢুকে যাবে। বলো, এই ওটা তখন কয়ের সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে রস্যইকারটা কি থাকবে? আলাদা থাকবে, যেমন কই। এখন আমি যদি বলি হই, বলো হই, তাহলে কি হলো বলো? এই এটার ভিতরে একটা কি আছে? এটা বাংলাতে আমরা জানি এরকম হয়, ওই। তাহলে হটা ওই ওর মধ্যে ঢুকে দাও, কি হবে? হই, হই। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, পরবর্তী স্লাইডে যাচ্ছি। সবাই সবাই একটু মনোযোগ দাও। ওকে, অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, রেপ 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 অলওয়েজ উচ্চারণে কি হবে? র হবে। ক্ষীয় উচ্চারণে দুই রকম হয়। ক্ষীয় উচ্চারণে কয় রকম হবে বলো? দুই রকম হবে। ক্ষীয়টা যদি শব্দের প্রথমে থাকে, এই খ হবে কখন? প্রথমে, খ হবে প্রথমে। আর ক অথবা খ হবে মাঝে বা শেষে, মাঝে অথবা শেষে। মনে রাখবা, তাহলে ক্ষীয় একটা শব্দের প্রথম বর্ণ হিসেবে ক্ষীয় বসলে শুধু খ লিখবা, আর মাঝে বা শেষে যদি ক্ষীয় থাকে তাহলে ক খ হবে, ক খ হবে। এই বিজ্ঞানের যে যুক্ত বর্ণ, এই বিজ্ঞানের যুক্ত বর্ণ যদি শব্দের প্রথমে বসে তাহলে কি দিবা? গ হসন্ত চন্দ্রবিন্দু হবে। গ হসন্ত হবে না, গয়ের সাথে আমরা কি দিব? জফলা দিব, থাকতে পারে। ওকে, গয়ে জফলা চন্দ্রবিন্দু, গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু হবে। আর যদি এটা শব্দের, তাহলে এটা কি কখন হবে বলো? এটা হবে প্রথমে, মনে রাখবা, এটা হবে প্রথমে। আর যখন অল্টারনেটিভ টার্ম, এটা হবে মাঝে বা শেষে, মাঝে বা শেষে। তাহলে এবার আসো, তাহলে আমরা রেপ অলওয়েজ কি হবে? রেপ অলওয়েজ র হয়ে যাবে। বলো, রেপ অলওয়েজ কি হবে? র হবে। তাহলে কর্ম আমরা কি বলবো? কর ম। বলো, কি বলবো? কর্ম, কর্ম। ক্লিয়ার? রয়েনের সাথে একটা কি হবে? হসন্ত হবে। তাহলে বলো, এটা অলওয়েজ কি হবে? কর্ম, হসন্ত হবে। তাহলে আমরা কি বলবো? অনুরূপ ভাবে বলবো অর, সরি, অর্থ, অর্থ, অর্থ। ওকে, ধর্ম, ধর্ম। শেষে যদি যুক্ত বর্ণ হয়, যুক্ত বর্ণের সাথে যদি অকার থাকে, ওটা উচ্চারণে ও হয়ে যাবে। তাহলে কি হবে? ধর্ম, ধর্ম। রয়ের নিচে একটা কি হবে? হসন্ত হবে। তাহলে যে কোনো অলওয়েজ রেপটা কি হবে? র হবে। ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে খ লিখবো, ক্ষীয় যদি শব্দের মাঝে বা শেষে থাকে ক খ হবে। তাহলে স্বীয় ক্ষেত, ক্ষেত ক্ষীয় শব্দের কোথায়? প্রথমে। প্রথমে থাকলে ক্ষয়কার, ক্ষয়কার ত হসন্ত, ক্ষেত, ক্ষয়কার ত হসন্ত, ক্ষেত। এখন এবার লক্ষ্য করো, দক্ষ, দক্ষ, দক্ষ ক্ষীয় শব্দের শেষে আছে।
শেষে থাকলে কি হবে লক্ষ্য করো, যদি ক্ষীয় শব্দের শেষে থাকে আমরা যদি এরকম বলি যে লক্ষ্য করো দক্ষ, এখানে দুইটা রুলস আছে মনে রাখবা। এই দয়ের সাথে একটা অ আছে, প্রথম বর্ণে যদি অ থাকে, পরের বর্ণে যদি কার চিহ্ন থাকে, জফলা থাকে, ক্ষীয় থাকে, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে, অটা উচ্চারণে ও হবে, তাহলে কি হবে দো। এখন ক্ষীয়টা কোথায় আছে এই রুলসটা আমরা একটু পরে দেখব কি কারণে এসেছে ওকারটা, কিন্তু আমাদের কথা হলো ক্ষীয় শব্দের শেষে আছে, তাহলে কি হবে দক্ষ, দক্ষ। এখন কেন বলতো ওকার হয়েছে, শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয় সেটার অ অলওয়েজ কি হবে ওকার হবে, শেষের যুক্ত বর্ণের অ অলওয়েজ কি হবে বলো ওকার হবে। তাই বুঝাইতে পারতেছি, শেষের যুক্ত বর্ণের অ অলওয়েজ কি হবে বলো ওকার হবে, বুঝতে পারছো? এবার আসো তাহলে ক্ষীণ, ক্ষীণর ক্ষীয় কোথায় আছে বলো, ক্ষীণর ক্ষীয় কোথায় আছে, এই যে ক্ষীণের ক্ষীয়টা আছে শুরুতে, তাহলে এটা হবে কি ক্ষয় রসিকার ক্ষী ন, নয়কার। আমরা এখানে একটা ও উচ্চারণ করছি শেষে, মূর্ধন্যটা দন্তন্য হবে, দীর্ঘইকার রসিকার হবে, ক্ষীয় খ হবে। অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো কথা বলেছি। ওকে, এবার আসো পরীক্ষা, পরীক্ষার কি হবে পরীক্ষা, তোমরা লক্ষ্য করো তো প, প এর সাথে একটা কি আছে অ, অ এর পরে যদি কার চিহ্ন থাকে অ উচ্চারণে ও হবে, তাহলে কি হবে প, তারপরে রি, রি, এই ক্ষীয় কোথায় আছে শেষে আছে, পরীক্ষা, 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 বুঝাইতে পারছি পরীক্ষা। এই তোমরা কি বুঝতে পারতেছ? ওকে, তোমাদের উদ্দেশ্যে আমি শুধু বলবো একটু পড়াশোনা করতে হলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, নতুবা ভালো করা যাবে না, একটু চেষ্টা করতে হবে। লক্ষ্য করো ভাইয়া সবগুলো নিয়ম বুঝিয়ে দিব। তো লক্ষ্য করো পরীক্ষা, এই পয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণের সাথে কার চিহ্ন আছে, এই জন্য অটা উচ্চারণে ও হয়েছে। তারপরে রয়ে দীর্ঘইকারটা রস্বীকার হয়ে গেছে, ক্ষীয় শেষে আছে ক খ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে আসো বিজ্ঞানের যে যুক্ত বর্ণ আছে, বিজ্ঞানের এই যুক্ত বর্ণটা এই পর্যন্ত ক্লিয়ার সবার? বলো তো সবাই, বলো এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো ভাইয়েরা, তোমরা কি বুঝতে পারতেছ? তোমরা কি আমার পড়ার ইয়ে ধরতে পেরেছ? বলো বলো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো তাহলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। লক্ষ্য করো, তোমাদেরকে বলি এই বিজ্ঞানের যে যুক্ত বর্ণটা আছে, এই বিজ্ঞানের যে যুক্ত বর্ণটা আছে, এটা যদি কোন শব্দের কোথায় থাকে শুরুতে থাকে, তাহলে এটা হবে বয়ের সাথে জফলা এবং চন্দ্রবিন্দু। আর যদি এই শব্দটা, তাহলে এটা কোথায় প্রথমে, প্রথমে থাকলে হবে। ওকে, আর এই বর্ণটা যদি শব্দের মাঝে বা শেষে থাকে, তাহলে গ হসন্ত গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু হবে। তাই এটা কোথায় মাঝে থাকলে অথবা শেষে থাকলে, মাঝে অথবা কোথায় থাকলে শেষে থাকলে। ওকে, তাহলে এবার কোথায় আছে বলো তো ভাই? শুরুতে আছে। তাহলে শুরুতে জ্ঞান, শুরুতে আছে বিজ্ঞানের যুক্ত বর্ণটা যজগীয়, এটার ভিতরে আছে। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা কি বললাম এটার জন্য কি হবে, এটার জন্য হবে শুরুতে গ, গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু, এই যুক্ত বর্ণটা, কারণ শুরুতে আছে। কোথায় আছে? শুরুতে আছে। এরপরে আকার দন্তন্য, আকার দন্তন্য। এখন তোমরা বলবা দন্তন্যের নিচে একটা হসন্ত দিবা, এখন বলবো ভাইয়া তাইলে এই জফলাটা আসলো কেন? জফলাটা তো আমরা বলেছি যে এটা ভাঙলে গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু হবে। ওকে, তারপরে তাহলে ওইটুক নিয়েছি, আকার দন্তন্য আগে ছিল, আকার দন্তন্য দিয়েছি, নয়ের নিচে একটা হসন্ত দিলাম। মনে রাখবা এই যে যুক্ত বর্ণ, এটা ভাঙলে কি পাওয়া যায় জানো? জ যোগ ইয়, আর ইয়টা হলো বর্গের পঞ্চম বর্ণ, আর পঞ্চম বর্ণকে বলে নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য। আর নাসিক্য বর্ণ যেখানে থাকবে ওটা যদি উঠে দাও, লোপ পায়, ওর পরিবর্তে একটা চন্দ্রবিন্দু হবে। ওই কারণে এটা হয়েছে, একটু পরে আমরা ওই নিয়মটা পড়াবো। নাসিক্য ধ্বনি তুলে দিলে সেই জায়গায় চন্দ্রবিন্দু হয়, যেমন পদ্ম লিখলে চন্দ্রবিন্দু হয়, শ্মশান লিখতে চন্দ্রবিন্দু হয়, সেগুলো আমরা দেখে দিব। তাহলে লক্ষ্য করো এটা শুরুতে আছে। এবার লক্ষ্য করো অজ্ঞানের শুরুতে অ আছে, অজ্ঞানের শুরুতে কি আছে? অ আছে। তাহলে লক্ষ্য করো এই অজ্ঞানটা আমরা শুরুতে কি বললাম? অ। তারপরে মাঝে কি আছে? মাঝে আছে এই বিজ্ঞানের যুক্ত বর্ণ। তাহলে মাঝে থাকলে কি লিখবো? গজন, গয়ের সাথে চন্দ্রবিন্দু, গয়ের সাথে হসন্ত, গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু। তাহলে অগ, গয়ের সাথে হসন্ত দিলাম, রাইট? তারপরে গয়ের সাথে কি দিলাম? জফলা দিলাম, তারপরে উপরে চন্দ্রবিন্দু দিলাম। এটা কার জন্য আসছে বলতো? এইটুকু আসছে শুধু এই বিজ্ঞানের যুক্ত বর্ণটার কারণে। এখন বাকিটা আকার দন্তন্য দিয়ে দাও, আকার দন্তন্য, অজ্ঞান, অজ্ঞান। এই বুঝতে পারতেছ? অজ্ঞান।
অনেকে আগে অগ্রিম হয়ে যাচ্ছে। এবার আসো, তাহলে অনুরূপ ভাবে বিজ্ঞান কি হবে? তাহলে অনুরূপ ভাবে বিজ্ঞান, বিজ্ঞান এখানে একটা কি দিতে হবে? হসন্ত দিতে, চন্দ্রবিন্দু দিতে হবে। বিজ্ঞান, তাহলে বলো তো এই বিজ্ঞানের যুক্ত বর্ণের নিয়ম কয়টা? দুইটা। শুরুতে থাকলে শুধু গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু হবে, আর বাকি সব ঠিক দিবা। মাঝে বা শেষে থাকলে গ হসন্ত, গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু দিবা। একটু মুখস্থ করবে, একটু মুখস্থ করবে। ওকে, এবার আসো ইম্পর্টেন্ট, হয়ের সাথে জফলা। কার সাথে? হয়ের সাথে যদি জফলা থাকে, এটার জন্য আমরা প্রথমে দিব বর্গীয় জ, তারপরে দিব ঝ। বর্গীয় জয়ের নিচে একটা হসন্ত মাস্ট। অনেক ক্ষেত্রে আমি এটাকে এইভাবে বলে দিতে পারি, সব ক্ষেত্রে এটা হয়ে যায় ঝয়ৌকার হয়ে যায়, জ হসন্ত ঝয়ৌকার হয়ে যায়। ওকে, এখন কিভাবে হবে? যেমন সহ্য, সহ্য, লক্ষ্য করো এই কোন স হবে? এই স হবে যে কোনো স, স্বাধীন যে কোনো স তালব্যস্য হয়ে যায়। এখন এই স এর পরবর্তী বর্ণের সাথে জফলা আছে, মনে রাখবা প্রথম বর্ণে যদি অ থাকে, এই স এর নিচে কোন বর্ণের সাথে কিছু দেখা না গেলেও একটা অ থাকে, তাহলে এই স এর সাথে একটা অ আছে, মনে রাখবা অ থাকলে পরবর্তী বর্ণের সাথে যদি জফলা থাকে অ উচ্চারণে ও হয়, আমরা একটু পরে শেখাবো। তাহলে স, এবার আসো হয় এবং জফলার কারণে জ এবং ছ হবে, তাহলে কি হবে? সোধ ঝ, রাইট? এখন লক্ষ্য করো এটা শেষ বর্ণ না, সহ্য, শেষে একটা অ ছিল, ওই অ এর কারণে একটা ওকার হয়ে যাবে, সহ্য, সহ্য। ক্লিয়ার? অনুরূপ ভাবে ঐতিহ্যটা তোমরা পারবা, ঐতিহ্য। লক্ষ্য করো এই ওইটাকে আমরা কি বানায় ফেলবো বলো? ওই। তাহলে এখন তোমরা বলো তো কিভাবে হবে ঐতিহ্য? তোমরা একটু ভাঙো, ঐতিহ্য বলো, লেখো ঐতিহ্য। তাহলে কি হবে? ওই ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। কেন হসন্ত হলো? এই তো এর সাথে হসন্ত হবে না, কারণ এর সাথে স্বরচিহ্ন আছে। মনে রাখবা কোন শব্দের সাথে যদি স্বরচিহ্ন থাকে সেটা কখনোই হসন্ত চিহ্ন সেখানে হবে না। ক্লিয়ার? স্বরচিহ্ন থাকলে হসন্ত চিহ্ন হবে না। তাহলে আমরা কি বললাম বলো? হয়ের সাথে জফলা থাকলে জ এবং ছ হবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে জয়ের ওকার হয়ে যায়, উচ্চারণে শেষে শেষ বর্ণ যুক্ত বর্ণ হলে উচ্চারণে ওকার হয়ে যাবে। এবার আসো দয়ের সাথে যদি জফলা থাকে, দয়ের সাথে জফলা থাকলে দ হসন্ত দ হবে, দ হসন্ত দ হবে, আর দয়ের সাথে ওই জফলাটা শেষে থাকলে শেষ বর্ণ ওকার হয়ে যায় এমনিতেই। শব্দের শেষ যদি যুক্ত বর্ণ থাকে সেটা এমনিতে ওকার হয়ে যায়। তাহলে একটা মুখস্থ করো, দয়ের সাথে জফলা থাকলে দ দ হবে, প্রথম দতে হসন্ত দিবা। তাহলে গদ্য কি হলো বলো? গদ্য। তাহলে প্রথমে কি হলো? গ। এখন বলো তো পরের বর্ণের সাথে কি ফলা? জফলা। এই গয়ের সাথে একটা কি আছে ভাই বোনেরা বলো তো? অ। অ যদি থাকে পরের বর্ণে জফলা থাকলে এই অটা উচ্চারণে ও হয়ে যাবে, গো। ক্লিয়ার? এটা কি হবে? গো। এখন গদ্য, গদ্য, গদ্য। ক্লিয়ার? বুঝছো? এখানে কোনো চন্দ্রবিন্দু হবে না, কারণ এখানে কোনো নাসিক্য বর্ণ নাই। কিন্তু যদি পদ্ম হইতো তাহলে আবার এটা ভাঙলে চন্দ্রবিন্দু হয়ে যেত, কারণ পদ্মর ভিতরে একটা ম আছে। ক্লিয়ার? তাহলে বলতো দয়ের সাথে জফলা থাকলে দয়ে দ হবে, প্রথম দয়ের নিচে হসন্ত। আর লক্ষ্য করো সব ঠিক আছে, তাহলে আর শেষ বর্ণের সাথে দ কয়বার হয়েছে বলো? দুইটা দ হয়েছে, প্রথম দয়ে হসন্ত দিছ, পরে আবার দ দিছ, কিন্তু এটা শেষে জফলার কারণে যুক্ত বর্ণের কারণে শেষের অকারটা ওকারে উচ্চারিত হয়েছে। আর যদি ধয়ের সাথে কি ফলা থাকে? জফলা থাকে। তার সাথে বলো? ধয়ের সাথে জফলা থাকে, তাইলে আরেকটা কি হবে? তাইলে হবে লক্ষ্য করো দয়ে ধ, ধয়ের সাথে জফলা থাকলে হবে দয়ে ধ, তাহলে কি হবে? অধ্যক্ষ, অধ্যক্ষ। মনে রাখবা অ এর পরবর্তী বর্ণের সাথে জফলা থাকে, তাহলে অ উচ্চারণে কি হয়ে যাবে? ও হবে, একটু পরে পড়াবো। আর ধয়ের সাথে জফলার কারণে প্রথমে দ পরে ধ, তাহলে প্রথমে একটা কি? দ হসন্ত, তারপরে কি হবে? ধ, ও ধ। এখন লক্ষ্য করো অধ্যক্ষ, এই ধটার সাথে একটা অ আছে, এই কারণে এখানে একটা কি দিয়ে দিতে হবে? ও দিতে হবে, অধ্য। আর ক্ষীয়টা কখ হবে, অধ্যক্ষ, ক্ষীয়টা কখতে রূপান্তরিত হবে। তাহলে এটা আমরা কি বললাম বলতো? এটা হবে এরকম অধ্যক্ষ। কেন ওকার হয়েছে? কারণ এই ধয়ের সাথে একটা জফলার সাথে একটা অ আছে, অধ্য, এই অটা উচ্চারণে ও হয়েছে, ক্ষীয়টার শেষে আছে এই জন্য ক খ, আর খয়ের শেষে জফলা ছিল এই জন্য ওকার হয়েছে। কারণ এই অধ্যক্ষ শেষ বর্ণে যুক্ত বর্ণে যদি অ থাকে অ উচ্চারণে ও হয়ে যায়, তাহলে এখানে কি হবে? অধ্যক্ষ। এই কয়ের নিচে একটা হসন্ত হবে, বলো এই কয়ের নিচে একটা কি? এটার সাথে একটা হসন্ত হবে। বলো এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বলো এই পর্যন্ত ক্লিয়ার? পারা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছ?
অনেক কিছু, উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। মেজর যে ইস্যুগুলো আছে ওই ইস্যুগুলো সব সলভ করে দিব। তোমরা যারা ক্লাসে আছো ক্লাসটা একটু শেয়ার করে রাখো, আমাদের হিউজ কন্টেন্ট যায়। তোমরা হয়তো এই ক্লাসটা আরেকবার দেখলে আর প্র্যাকটিস মানে না করলে হবে, অনেকে পড়াশোনা করো না। ওকে ওকে, এবার আসো, তারপর আসো হব। হব, লক্ষ্য করো এই পর্যন্ত ক্লিয়ার? যদি কোনো শব্দে হব থাকে, এই হবয়ের আগে যদি অকার অথবা আকার থাকে, হবয়ের আগে যদি অকার অথবা আকার থাকে, হবয়ের স্থানে ওব হবে। আর যদি হবয়ের পূর্বে রস্বই অথবা দীর্ঘ ইকার থাকে তাহলে উব হবে। দুইটা হবে। অনেকে এটাকে শুধু একটা পড়ায়। কয়টা পড়ায় বলো? একটা পড়ায়। ওব হয় না, উব হবে। মনে রাখবা, হবয়ের পূর্বে যদি অকার অথবা আকার থাকে তখন হয়ের জায়গায় ও হয়, ব হয় ভ, মূল কথা হলো ওব। আর যদি তার পূর্বে রস্বই দীর্ঘ ইকার থাকে তাহলে রস্যু ভ, উব হবে। ক্লিয়ার? এখন বলো তো আহ্বান, এই হবয়ের পূর্বে কি আছে? আ আছে, আ আছে, তাহলে হবয়ের জায়গায় ওব হবে। তাহলে কি হবে বলো তো? সরে আ দিলাম, হবয়ের জায়গায় কি হবে? ও ও ও ভ, তারপরে আকার ছিল দন্তন্য, আহ্বান। কি ভান বলো? আহ্বান। এখন বলো তো জিহ্বা, রাইট? তাহলে বলো তো হবয়ের পূর্বে কি আছে? রস্বইকার আছে, তাহলে কি হবে? হবয়ের পূর্বে রস্বইকার থাকলে কি হবে? হবয়ের জায়গায় রস্যু ভ হবে। তাহলে জয় রস্বইকার, হবয়ের স্থানে রস্যু ভ, জিহ্বা, জিহ্বা, জিহ্বা। ক্লিয়ার? এবার আসো বিহব্বল, হবয়ের পূর্বে কি রস্বইকার আছে, তাহলে কি হবে? বয় রস্বইকার, হবয়ের জায়গায় উব, বিউভল, বিউভল। এবার বসো হবয়ের পূর্বে গ, গয়ের সাথে একটা কি আছে? অ আছে, গয়ের সাথে কি আছে? অ আছে, তাহলে এটা কি হবে? গ আছে, হবয়ের জায়গায় ও ভ, গৌভর, গৌভর। এটা নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। এটার নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। বুঝাইতে পারছি? এই বুঝতে পারতেছ? তাহলে এখানে একটা হসন্ত দিতে হবে। তাহলে আমরা দুইটা নিয়ম পড়াইছি, মনে রাখবা। শুধু হব দেখলে একটা হবে না। অনেকে বলে হবের জায়গায় জাস্ট ওভ হয়ে যাবে, এটা ভুল। মনে রাখবা, হবের আগের বর্ণটা দেখতে হবে। অকার কিংবা আকার থাকলে ওভ হবে, রস্বই অথবা দীর্ঘ ইকার থাকলে উভ হবে। সিম্পল। আহ্বান কি হবে? আহ্বান। জিহ্বা, জিহ্বা। বিহব্বল, বিউভল। গহব্বর কি? গৌভর, গৌভর। ক্লিয়ার? বুঝছো সবাই? হসন্তের ব্যাপারটা ক্লিয়ার? এবার আসো, যদি ত্র থাকে এরকম ত্র, এটা শুধু থাকলে তো এ হবে, মাত্রা দিলে হয় ত্র। এই ত্রটা ভাঙলে ত হসন্ত তয় রফলা ওকার হবে। তাহলে কি হবে? ছাত্র। তাহলে এটা কি হবে? ছাত্র, ছাত্র, ছাত্র। বুঝাতে পারছি? আর মনে রাখবা, অনুসার সবসময় উ হবে। মনে রাখবা, নাসিক্য বর্ণ যে উ, এই উ মানি হলো অনুসার। একই কথা। আমরা অনেক সময় এইরকম লিখি বাংলা, কি লিখি বলো? বাংলা। আবার অনেক সময় আমরা এটাকে লিখি কি? বাংলা। একই কথা। মিরপুর দেখবা লেখা আছে বাংলা কলেজ, উ দিয়ে লেখা। তাইলে অনুসার আর উ সেম কথা, তবে উচ্চারণে কখনো অনুসার হবে না, উচ্চারণে অলওয়েজ কি হবে? উ হবে। যেমন রং, এটাকে আমরা উচ্চারণ করলে কি হবে? রং। কি দিয়ে লিখতে হবে? উ দিয়ে লিখতে হবে। এটা নিচে একটা কি হবে বলো? হসন্ত হবে, রং। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? বুঝতে পারতেছ? পড়া একটু বেশি, মনে রাখবা, পড়া যদি একটু বেশি হয় তাহলে তোমার কাছে একটু কি মনে হবে? মনে হবে যে একটু কঠিন, কিন্তু একটু পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত লক্ষ্য করো, অনুসার অলয়েজ উচ্চারণে উ হবে, রং। নেক্সট, এবার তোমাদেরকে আমি একটা বিষয় পড়াই, মনে রাখবা। অধ্বনির উচ্চারণ আমরা সারা জীবন জানি। অধ্বনির উচ্চারণ কয় রকম বলতো? অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। অ এর মতো হয়, আবার অ কার মতো হবে বলো? ও এর মতো হয়। অ যদি অ হয় তাকে আমরা বলবো বিবৃত, বিবৃত অথবা স্বাভাবিক। বলো, বিবৃত অথবা স্বাভাবিক। ওকে, এটা একটা কথা। আর অ যদি ও হয় তাকে আমরা বলবো সংবৃত, সংবৃত। অনেক সময় ও হয়ে যায়। কি রকম ও হয়ে যায় লক্ষ্য করো। আমরা যদি এরকম বলি যে, লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম যে অ যদি অ এর মতো হয়, যেমন অনেক, যেমন নয়েক, এই অটা তোমার কাছে কেমন উচ্চারণ হচ্ছে? এই অ এর উচ্চারণটা কি হচ্ছে বলো? অনেক। তুমি বলবা না আমার কাছে অনেক জিনিসপত্র আছে, অনেক। ও বলা বলছো না, কি বলছো? অনেক। আরেকটা শর্টকাট ট্রিক আছে, একটু পরে বলবো। আমরা যদি বলি অমিল,
তুমি বলতে পারবা না আমার আমার জিনিসটা অমিল লাগছে, অমিল বলবা না, তুমি বলবা অমিল। কি বলবা বলো? অমিল। ক্লিয়ার? তো যাই হোক, এখন বুঝার ট্রাই করো। অয়ের উচ্চারণ যদি অয়ের মতো হয় আমরা তাকে বলবো বিবৃত বা স্বাভাবিক। অটা যদি কার মতো হয়? অয়ের মতো হয়, আমরা সেটাকে বলবো বিবৃত বা স্বাভাবিক। আর অ যদি ও এর মতো হয় আমরা তাকে বলবো সংবৃত। লক্ষ্য করো, আমরা একটু আগে বলছিলাম না অধ্যক্ষ, অধ্যক্ষ, এটাকে আমরা কি বলি বলো? অধ্যক্ষ। আমরা অনেক সময় বলি অতি, আমরা কি আমরা বলি অতি, অতি। এই অটা কিন্তু কার মতো হয়ে যাচ্ছে? ও এর মতো হয়ে যাচ্ছে। আমরা কি বলি বলো? অতি। মনে রাখবা, লক্ষ্য করো, আমরা যে এই যে দুই জায়গার দুইটা পার্থক্য দেখলাম, আমি শর্টকাটে বলি। আমরা অ ধ্বনির উচ্চারণটা পড়াবো। যদি অ এর উচ্চারণ অ এর মতো হয়, আরো সিম্পলি যদি অগুলো নেগেটিভ অর্থে ব্যবহার হয়, নেগেটিভ অর্থে ম্যাক্সিমাম, এর বাইরেও আছে, ম্যাক্সিমাম নেগেটিভ অর্থে যদি ব্যবহার হয় সেটা হবে বিবৃত বা স্বাভাবিক, বিবৃত বা স্বাভাবিক। আর কখন অধ্বনি সংবৃত উচ্চারণ হয় তার নিয়মটা আমরা লিখে দিব। তো তোমরা জাস্ট বেসিকটা দেখো, অধ্বনি দুই ভাবে উচ্চারিত হয়। অ যদি অ এর মতো হয় আমরা তাকে বলবো বিবৃত বা স্বাভাবিক, তখন অটা অ এর মতো হবে। অ যদি ও এর মতো হয় আমরা বলবো সংবৃত, তখন অটার উচ্চারণ কি হবে? ও হবে, ও হবে। যেমন লক্ষ্য করো, আমি যদি বলি এইরকম বলি অপু, তাহলে কি হলো? লক্ষ্য করো, এটাকে আমরা উচ্চারণ করতে পারি এরকম অপু, রাইট? বুঝছো? আমরা যদি বলি মনীষা, লক্ষ্য করো মনীষা, এই লক্ষ্য করো এই ময়ের সাথে একটা অ আছে যেটাকে আমরা উচ্চারণ করি কি জানো? মনীষা। এটার ও হয়ে গেছে, এটার উচ্চারণটা এখন আর অ হচ্ছে না, এটার উচ্চারণটা কি হচ্ছে? ও হচ্ছে। এটা রুলসটা আমরা দেখিয়ে দিব। তাহলে তোমরা একটু মুখস্থ করো, অধ্বনির উচ্চারণ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। বলো, অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। এবার আসো আমরা অধ্বনির উচ্চারণটা দেখব। কোথায় চেঞ্জ হয়ে গেছে স্লাইড একটা, যাই হোক, এবার আসো, চেঞ্জ হয় না, ওকে। এবার আসো আমরা অধ্বনির যে এতক্ষণ ওই যে মাঝে মধ্যে নিয়ম মনে রাখবো, অধ্বনির পর যদি কোনো কার চিহ্ন থাকে, সেটা রস্যই হতে পারে, দীর্ঘ হতে পারে, রস্য হতে পারে, দীর্ঘ কার। মূল কথা হলো অধ্বনির পর কার, কি বলো? কার চিহ্ন হতে পারে, জফলা থাকতে পারে, রফলা থাকতে পারে, ক্ষীয় থাকতে পারে, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকতে পারে। মনে রাখবা, অ এর পরে যদি যে কোনো কার চিহ্ন অথবা জফলা অথবা রফলা অথবা ক্ষীয় বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকলে অ উচ্চারণে কি হবে? ও হবে। সবাই একটু মুখস্থ করো, অধ্বনির পর যদি কার চিহ্ন থাকে অথবা জফলা থাকে, রফলা থাকে, ক্ষীয় থাকে, এই বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে, অ উচ্চারণে কি হবে? ও হবে। এবার লক্ষ্য করো, ওই যে বলেছিলাম নদী, নয়ের সাথে একটা কি আছে বলো? অ আছে। যে কোনো বর্ণের সাথে কিছু না থাকলে অ ধরা যায়। অ এর পরবর্তী বর্ণে কার চিহ্ন আছে, দীর্ঘ ইকার আছে, তাহলে অ উচ্চারণে কি হবে? ওকার হবে। দীর্ঘ ইকার উচ্চারণে হ্রস্ব ইকার হবে, তাহলে কি হলো? নদী। অনুরূপ ভাবে এই যে অধীর, এই অটা উচ্চারণে ও হয়ে গেছে, এটা সংবৃত উচ্চারণ হয়েছে। এই নদীর উচ্চারণটা নদী হয়ে গেছে, অধীর। তাহলে এটা কি হবে? ও ধয়ের ধটা কি আছে? দীর্ঘ ইকার আছে, হ্রস্ব ইকার হবে, অধীর। বুঝাইতে পারছি? অনুরূপ ভাবে অজু বলো, অজু, তাহলে জয়ের পরবর্তী বর্ণে কি আছে? রস্যকার আছে, তাহলে এটা কি হবে? অজু। গদ্য বলো, গয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে জফলা আছে, তাহলে এটা কি হবে? গয়ের সাথে একটা অ আছে, তাহলে এটা হবে গো, গদ্য, গদ্য। ক্লিয়ার? কারণ আমরা জানি দয়ের সাথে জফলা থাকলে ডাবল দ হয় এবং প্রথমটায় হসন্ত হয়, পরেরটা যদি ওকার থাকে উচ্চারণে ওকার হয়ে যাবে। অধ্যক্ষ, এই মাত্র বললাম না, অয়ের পরবর্তী বর্ণে কি ফলা আছে? জফলা আছে। বলো, অয়ের পরে কি ফলা আছে? জফলা আছে, তাহলে অ উচ্চারণে কি হবে? ও হবে। তাহলে কি হবে? অধ্যক্ষ, অধ্যক্ষ। ক্লিয়ার? এবার আসো সুমতি, সুমতি বলো, যে কোনো স উচ্চারণে কোন স হবে? তাল বসাবে, সু। এবার বলো তো ম, এই রুলসটা শব্দের প্রথমে যদি অ থাকে, এরপরে যদি এগুলো থাকে তাও সেম রুলস। যদি শব্দের মাঝে অ থাকে এবং ওর পরে যদি এই ধরনের বর্ণ থাকে, সেম রুলস। লক্ষ্য করো, এই স এর পরে রস্যকার ছিল, তারপরে ম, ময়ের পরবর্তী বর্ণে রস্যকার আছে, তাহলে ময়ের সাথে একটা অ আছে, ওটা ও হয়ে যাবে, সুমতি। লক্ষ্য করো, এই ময়ের সাথে একটা কি আছে? অ আছে। সবাই একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে পারবা। এই ময়ের সাথে প্রথম শটা কি হয়ে গেছে? তালব্য স, রস্যকার দিলাম।
ময়ের পরে রস্বইকার আছে, ময়ের সাথে একটা অ আছে, ওই অটা উচ্চারণে ও হয়ে গেছে, তারপরে রস্বইকার। ক্লিয়ার? এখন শ্রম, লক্ষ্য করো, এই শ্রম এর সাথে কি ফলা আছে? রফলা। স্বাধীন স হইলে তালব্য স, অন্যথায় রফলা থাকলে কোন স? দন্ত স। তাহলে শ্র, রফলার ভিতরে একটা অ আছে, এই বলতো শ্রমের সাথে শ্রম, এই শ্রম এখানে একটা অ আছে না, এই রফলার কারণে অ উচ্চারণে ও হয়ে যাবে, তাহলে কি হবে? শ্রম, শ্রম, শ্রম। ক্লিয়ার? আর আছে? এবার আসো, এই যে মনীষা, বলতো এই ময়ের সাথে একটা কি আছে? অ। অ এর পরবর্তী বর্ণে দীর্ঘ ইকার আছে, এই দীর্ঘ ইকারের কারণে অ উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে, তাহলে কি হবে? মো, নয়ের দীর্ঘ ইকারটা রস্বইকার, মনি, মূর্ধন্যটা তালব্য হয়ে যাবে, মনীষা, মনীষা। বুঝতে পারছি? অনুরূপ ভাবে এই যে প্রমাণ, কি বলো? প্রমাণ, রফলা আছে, রফলার ভিতরে একটা অ আছে, প্র, প্র, এই রফলার কারণে অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে, কি হবে? প্র মান, মূর্ধন্যটা দন্তন্য, প্রমাণ। বলো, পারা যাচ্ছে? পারা যাচ্ছে? পারবে তোমরা? ওকে, এবার আসো, তাহলে অধ্বনির পর, অধ্বনি যেখান থেকে শুরু হয় তার পরবর্তী বর্ণে যদি যে কোনো কার থাকে, জফলা থাকে, রফলা থাকে, ক্ষীয় থাকে, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকে, অ উচ্চারণে কি হবে? অ হবে। এটা একটা কথা। কিন্তু এই রুলস থাকবে না কখন? যদি শব্দটা নেতিবাচক শব্দ হয়। নেতিবাচক শব্দ হলে অ উচ্চারণে কি হবে? অ হবে। যেমন অন, অমিল। এখন মিলের বিপরীত অমিল, আর এটা একটা নেগেটিভ, তাহলে কি হবে? অমিল। এখানে লক্ষ্য করো, অ এর পরে রস্বইকার আছে, তাও অ উচ্চারণে অ হয়েছে, কারণ নেগেটিভ ওয়ার্ড। জাস্ট এখানে একটা হসন্ত দিবা, অবিদিত, অবিদিত, কারণ এখানে অ হয়েছে। মনে রাখবা, যদি কোনো শব্দ নেগেটিভ শব্দ হয়, সেই জায়গায় আমরা অ উচ্চারণে কি রাখবো? অ লিখবো। তাহলে বলো তো, অধ্বনির পর যে কোনো কার চিহ্ন থাকুক, অথবা কি জফলা থাকুক, রফলা থাকুক, ক্ষীয় থাকুক, বিজ্ঞানের যুক্ত বর্ণ থাকলে অ উচ্চারণে ও হবে, এটা তো বুঝলাম। কিন্তু যদি শব্দটা নেগেটিভ শব্দ হয়, তাহলে এই রুলসে পড়লো অ উচ্চারণে ও না হয়ে কি হবে? বলো, অ হবে। এটা একটা কথা। শব্দের মধ্যবর্ণের অ সাধারণত উচ্চারণে ও হয়, এটা একটা কথা। কিন্তু এটা কখন হয়? যদি অ এর পূর্বের বর্ণ অকার অথবা আকার অথবা ওকার থাকলে। বুঝার ট্রাই করো। শব্দের প্রথম মাঝখানে বর্ণ যদি অ থাকে, মধ্যবর্ণে যদি অ থাকে, ওই বর্ণের আগের বর্ণ যদি অ থাকে অথবা আ থাকে অথবা ও থাকে, কার চিহ্ন হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে কখন? এ অ এর পূর্বের বর্ণে অ, আ অথবা ও থাকলে। তাহলে লক্ষ্য করো, মানব, মা ন, নয়ের সাথে একটা মধ্যবর্ণের অ আছে, এর আগের বর্ণে আকার আছে, তাহলে কি হবে? মানব, হসন্ত। তাহলে এটা কি হবে? কা, বলো, গ, গ কোন বর্ণ? মধ্যবর্ণ, মধ্যবর্ণের অ উচ্চারণে ও হবে কখন? যদি আগের বর্ণে আকার হয়, তাহলে কি হবে? কাগজ, হসন্ত। এবার আসো, জননী, এখানে দুইটা রুলস খাচ্ছে, এই ন মধ্যবর্ণ, এই অ এর আগের বর্ণে অকার আছে, জ, পরের বর্ণে আবার দীর্ঘ ইকার আছে। মনে রাখবে, এটা মধ্যবর্ণের পরের বর্ণে, এখানে একটা অ আছে, অ এর পরে রস্বইকার, দীর্ঘ ইকার আছে, অটা উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে কি হবে? জ, নো, নি, জননী, জননী। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? পারা যাবে? এবার আসো, যুক্ত বর্ণ উচ্চারণে ভেঙে লিখতে হয়, এটা একটা সহজ কথা। যুক্ত বর্ণ উচ্চারণে সবসময় ভেঙে লিখতে হবে। যুক্ত বর্ণ কখনোই যুক্ত আকারে লেখা যাবে না। যেমন মুক্তা, তাহলে তুমি এটা কিভাবে বলবো? মুক্তা। অনুরূপ ভাবে তুমি বলতে পারো কুত্তা, তাহলে কি বলবো বলো? যদি আমরা উচ্চারণে এরকম বলি যে কুত্তা, রাইট, তাহলে এটাকে বলতে হবে কুত্তা। কি বুঝতে পেরেছ? অর্থাৎ যেভাবে মুখের ভিতরে উচ্চারণে আসবে ঠিক সেভাবে লিখবা। যেখানে স্টপ হইতে হবে সেখানে আমরা লিখবো, যেখানে স্টপ হইতে হবে সেখানে আমরা লিখবো। ওকে, এই জিনিসগুলো আমি যখন আবার তোমাদেরকে ইনশাআল্লাহ 4-5 মাস পরে, 2 মাস পরে যখন অ্যাডমিশনে পড়াবো, এগুলো আরো ইন ডিটেলসে আমি তোমাদেরকে পড়িয়ে দিব। ঠিক আছে? এখন সময় তো কম, এই জন্য একটু দ্রুত যাচ্ছি, এগুলো আরো ডিটেলসে পড়িয়ে দিব ক্লাসে। যে কোনো যুক্ত বর্ণ উচ্চারণ করে কি করতে হবে? ভেঙে লিখতে হবে। যুক্ত বর্ণ আলাদা লিখতে হয়, ভেঙে লিখতে হয়, এটা আমরা জানি। ওকে, আমরা একটু আগে বলছিলাম না দূরত্ব, বলো দূরত্ব। ক্লিয়ার? তাহলে যুক্ত বর্ণ ভেঙে লিখবো, যে কোনো যুক্ত বর্ণ উচ্চারণে যা আসবে তাই লিখতে হবে। তাহলে কি হবে? দু, র, রত্ত, যুক্ত বর্ণ অলওয়েজ ভেঙে লিখতে হয়। ওকে, যা আসবে সেটাই লিখবো। নেক্সট। আচ্ছা, এবার আসো,
আরেকটা কথা আছে মনে, শব্দের শেষে যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হয়। এটা তো আমরা বললাম শব্দের শেষে যুক্ত বর্ণের অ উচ্চারণে কি হবে, ও হবে। এই মাত্র বললাম দূরত্ব, যেমন শক্ত, লক্ষ্য করো শক্ত, শক্ত। ভক্ত, তাহলে কি হবে ভক্ত, ভক্ত। দূরত্ব কি হবে দূরত্ব, দূরত্ব। ক্লিয়ার? শব্দের শেষ বর্ণে যদি যুক্ত বর্ণের অ থাকে, যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হবে। লক্ষ্য করে একটু আগে বলছিলাম না গদ্য, তাহলে কি হবে বলতো, শেষ বর্ণের পরবর্তী বর্ণে জফল আছে, আগের অ উচ্চারণে ও হবে, তাহলে কি হবে গদ্য। যুক্ত বর্ণের অটা উচ্চারণই ও হয়েছে, এখানে লক্ষ্য করে উচ্চারণ একটা অ আসে, গদ্য, গদ্য। এই অটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। ওইটাই বলছে শব্দের শেষে যুক্ত বর্ণের অ উচ্চারণে ও হবে। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, এবার আসো আমরা এ ধ্বনির যদি উচ্চারণ করি, লক্ষ্য করো এ ধ্বনির উচ্চারণ কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। এ যদি কি হয়, এ হয়, তাহলে অ এর ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে, অ দুই ভাবে। অ যদি অ হয় সেটাকে আমরা বলছি বিবৃত, আর অ যদি ও হয় সেটাকে আমরা বলছি সংবৃত, সংবৃত। এটার ক্ষেত্রে উচ্চ হবে, এটার ক্ষেত্রে কি হবে, উল্টো হবে। এ যদি উচ্চারণে কি হয় বলো, এ হয়, হওয়ার কথা ছিল বিবৃত, কিন্তু হবে এটাকে আমরা বলবো সংবৃত। ওকে, আর এ মাঝে মধ্যে উচ্চারণে কি হয়ে যায়, এ হয়, সেটাকে আমরা বলবো বিবৃত, সেটাকে আমরা কি বলবো, বিবৃত। সবাই একটু দেখো, বলো এ ধ্বনির উচ্চারণ কয় রকম, বলো এ ধ্বনির উচ্চারণ কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। এ যদি এ হয় আমরা তাকে কি বলবো বলো, বিবৃত না বলে কি বলবো, সংবৃত। বিবৃত না বলে কি বলবো, সংবৃত। বুঝছো? এ যদি এ হয় কি বলবো, সংবৃত। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, এ যদি এ হয় সংবৃত। এখন আমরা যদি বলবি কে, এক অক্ষর বিশিষ্ট শব্দ, এই কয়ের এটাকে আমরা কি বলবো না কে, এভাবে বলবো না, এই কেটা এ উচ্চারণ হয়েছে, এটাকে আমরা কি বলবো বলো, সংবৃত বলবো। এটাকে আমরা কি বলবো, সংবৃত বলবো। বুঝাইতে পারতেছি? বুঝছো? তারপর আমরা যদি এরকম বলি যে লক্ষ্য করো পথে, এই শব্দের সাথে একটা এ আছে, এখন তোমাকে যদি বলি এটা কি আমরা বলবো পথে, ঘাটে। ওকে, লক্ষ্য করো, তাহলে জাস্ট এটা মুখস্থ রাখো। ওকে, আমরা এগুলো তো নিয়মগুলো পড়িয়ে দিচ্ছি, কিভাবে আসে সেটা আমরা দেখিয়ে দিব। তাহলে এর উচ্চারণ যদি এ হয় আমরা তাকে বলবো সংবৃত, আর এর উচ্চারণ যদি কি হয়, এ হয়, আমরা তাকে কি বলবো বলো, বিবৃত। এর উচ্চারণ যদি কি হয়, এ হয়, আমরা তাকে কি বলবো, বিবৃত। লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো তেলা পোকা, তেলা পোকা। ওকে, আমরা যদি বলি খেলা, এগুলোর উচ্চারণগুলো একটু দেখো, খেলা, খেলা, মনে রাখবা খেলা ধাতুর সাথে যদি আ যুক্ত থাকে আমরা সেটা একটু পরে ডিটেলসে লেখাবো। মূল কথা এটার উচ্চারণটা দেখো তো, খেলা, খেলা, এই টাইপের উচ্চারণ। তেলা পোকা, তেলা পোকা, তেলা পোকা, এই টাইপের উচ্চারণ তেলা। কিন্তু এখানে দেখো তো, এখানে দেখো তো, এখানে কে বলা যাবে না, এখানে কি বলছো, কে। দ্যাট মিন্স কে এর উচ্চারণটা যদি এ হয় আমরা তাকে সংবৃত বলবো, মুখস্থ করো। এ যদি এ হয় আমরা তাকে বিবৃত বলবো, শুধু এটা মুখস্থ করো। তারপরে কখন একার হবে, কখন উচ্চারণে এই যে এ হবে আর কখন শুধু একার হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এ ধ্বনির উচ্চারণ কয় ভাগে বিভক্ত এটা মাথায় রাখো, এ ধ্বনির উচ্চারণ কয় ভাগে বিভক্ত। এবার আসো এ কোথায় কোথায়, এ ধ্বনির উচ্চারণটা যদি আমরা দেখি, মনে রাখবা একারের পরে বা এর পরে যদি অ অথবা আ থাকে, সবাই একটু মুখস্থ করো, একারের পরে যদি অকার অথবা আকার থাকে তখন একারটা উচ্চারণে এ হবে। কি হবে, এ হবে। মনে রাখবা এই এ আর এটা একই জিনিস। ওকে, এ আর এটা হলো এ, এটা হলো এ, এটা হলো একই জিনিস। তাহলে একারের পরে যদি অকার অথবা আকার থাকে তখন এটা এ হবে। যেমন লক্ষ্য করো এক, এটা কি এক না, তাহলে বলতো পরবর্তী বর্ণে, বলতো এই কয়ের সাথে কি আছে, কয়ের সাথে অ আছে। মনে রাখবে এর পরে যদি অ অথবা আ থাকে, পরবর্তী বর্ণের সাথেও যদি থাকে তখন এটা এ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি বলবো উচ্চারণে বলতো, আমরা এটাকে বলবো এক, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি এক। ক্লিয়ার? বলতো তারপরে কেন,
লক্ষ্য করো কেন, কয় একার, একারের পরে নয়ের সাথে একটা অ আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, কেন, নয়কার, কেন নয়কার। তেমন, বুঝার ট্রাই করো, তেমন বুঝার ট্রাই করো, তয়ের একার, একারের পরবর্তী বর্ণে একটা অ আছে, এই জন্য এটা কি হবে, তে, মধ্যবর্ণের অ আছে না, কি হবে, তেমন, মধ্যবর্ণের অ সাধারণত ওকার হয়ে যায়, তেমন। তাহলে বলতো একারের পরে অকার অথবা আকার থাকলে এটা উচ্চারণে কি হবে, এ হবে, এক, ক্যান, তেমন, ক্লিয়ার। আর একারের পরে যদি উঁ থাকে, উঁ যেই কথা, অনুসার সেই কথা, সেম কথা, উঁ আর অনুসার একই জিনিস, দুইটাই নাসিক্য বর্ণ হিসেবে থাকে। তাহলে একারের পরে যদি উঁ অথবা অনুসার থাকে তাহলে এটা উচ্চারণে এ হবে। লে, লয়ের সাথে একার আছে, একারের পরে অনুসার আছে, তাহলে এটা উচ্চারণে কি হয়ে যাবে বলো, এটা এ, তাহলে কি হবে, ল্যাং, ল্যাংড়া, রাইট, ল্যাংড়া, বুঝছো। যদি এটা যাই হোক, লয়ের সাথে একারে, এটাকে আমরা কি বলবো, এটার সাথে অনুসার আছে, তাহলে একারে কি হবে, উচ্চারণে এ হবে, তাহলে কি হবে, ল্যাং, ল্যাংটা, ক্লিয়ার। তাহলে আমরা দুইটা রুলস পড়লাম, একারের পরে অকার অথবা আকার থাকলে একার উচ্চারণে এ হবে, আর একারের পরে অনুসার অথবা উঁ থাকলে এ উচ্চারণে এ হবে। বিশেষ দ্রষ্টব্য মাথায় রাখবা, একার প্লাস একারের পরে অকার আকার উঁ অনুসার থাকলে কি হবে, এ হয়, কিন্তু একারের পরে যদি অকার আকার অথবা উঁ অথবা অনুসার থাকে, একারের পরে অকার আকার উঁ অনুসার থাকলে এরপরে যদি রস্যি অথবা রস্য থাকে তখন আবার এ উচ্চারণ হয়ে যাবে, কি হবে, এ হবে। একটু মনোযোগ দাও, মনে রাখবা, এর পরে যদি অ থাকে অথবা আ থাকে অথবা উঁ থাকে অথবা অনুসার থাকে তখন এই উচ্চারণটা কি হবে, এ হয়। কিন্তু এগুলো থাকার পরে যদি রস্যই অথবা রস্যু থাকে তখন আবার উচ্চারণ একার হয়ে যাবে, তখন উচ্চারণে কি হবে, একার হবে। সেই কথাটা বলছি, এর পরে যদি অ, আ, উ অনুসার থাকে, এরপরে যদি রস্যই রস্যকার থাকে এই উচ্চারণে কি হবে, এ হবে। এখন লক্ষ্য করো, একটি, লক্ষ্য করো, এরপরে ক, কয়ের সাথে অ আছে, পরে আবার রস্যইকার আছে, এই একটির উচ্চারণ তখন কি হয়ে যাবে, একটি, যা ছিল তাই, শুধু একটা হসন্ত দিবা, কারণ এরপরে ক, কয়ের সাথে একটা অ আছে, অ থাকার পরবর্তী বর্ণে রস্যইকার চলে গেছে, একাকী, এরপরে কয় আকার আছে, অর্থাৎ এরপরে কি আছে, এরপরে আকার আছে, আকার, এর পরবর্তী বর্ণে দীর্ঘইকার আছে, ঠিক আছে, রস্যই অথবা মানে কার চিহ্ন আছে, কি চিহ্ন আছে, রস্যইকার দীর্ঘইকারও থাকতে পারে, রস্যকার দীর্ঘকার থাকতে পারে, ওকে। তাহলে লক্ষ্য করো, তাহলে এটা কি হয়ে যাবে, একাকী, এটা হয়ে যাবে কি, একাকী, একাকী। অনুরূপ ভাবে তেমনি, লক্ষ্য করো, তেমনি, তয়ের সাথে একার আছে, এরপরে ময়ের সাথে অকার আছে, রস্যইকার আছে, তাহলে কি হয়ে যাবে, যা ছিল তাই, তেমনি, তেমনি, ক্লিয়ার। বেঞ্চি, বয়ের সাথে একার আছে, তারপরে অনুসার আছে, অনুসারের পরে আবার রস্যইকার আছে, তাহলে কি হবে, বেঞ্চিটা কি হবে, বেং, মনে রাখবা, কারণ আমরা জানি অনুসার অলয় হয়, বেঞ্চি, বেঞ্চি, পারা যাবে, হ্যাঁ বলো, বুঝতে পারতেছ, বুঝতে পারতেছ ভাইয়া, অনেক পড়া পড়াচ্ছি, মানে একদিনে তো এত পড়া পড়ানো যায় না, অনেক পড়া পড়াচ্ছি, আশা করছি মানে স্টুডেন্ট স্টাডি তোমরা বুঝে যাবা ভাইয়া, ধাস বুঝে যাবা। আজকে তো একটা ক্লাস করছো, আমার সবগুলো টপিক ইন ডিটেলসে পড়াই, ওকে। দুই একজন যদি কারো কনফিউশন থাকে, একজন কি যেন একটা মন্তব্য করেছো, অনেকের পেইডের কিছু এজেন্ট থাকতে পারো, মনে রাখবা, আমি দীর্ঘ 13 বছর পড়াচ্ছি, শুধু পড়াই না, মানে সততার সাথে পড়াচ্ছি। যারা আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি তো এখন ফেসবুক বুঝছো তাই না, 2 দিন পরে এমনিতে টের পেয়ে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে এরকম স্টুডেন্ট আমার কাছে পড়ে ফার্স্ট হয়েছে, আই মিন আমি ফার্স্ট বানাই না, আমার কাছে আমাকে তারা টিচার হিসেবে অ্যাকসেপ্ট করেছে, বহু স্টুডেন্ট আছে, 4 জন আছে, অনলাইনে ঢুকলেই পেয়ে যাবা, ঠিক আছে। সুতরাং একটু রেসপেক্ট নিয়ে কথা বলবা, 2-1 জন আছে উল্টাপাল্টা জায়গায়, এত পড়তে তোমার ভালো লাগে না, তোমার ভাইয়া যদি সুরসুরি মার্কা কথা না বলে তাহলে ভালো লাগবে না, ভাইয়া এতক্ষণ পড়াইছি, ফাও একটা কথা তো বলি নাই, তোমার ভাইয়ার মতো একজন, আমার চেয়ে অনেক ভালো শিক্ষক থাকতে পারে কিন্তু এত বেশি সব টপিক পড়ায় না। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার যদি একজন ভালো শিক্ষক না পাও, তোমার ক্যারিয়ার পুরো নাই হয়ে যাবে, কারণ তোমার শিক্ষকের প্রতিটা টপিক যদি তোমার ভালো লাগে, তোমার পড়তে ভালো লাগবে, তার সে যদি যোগ্য হয় তোমার তার কথা শুনতে ভালো লাগবে,
তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি পড়বা জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তুমি যার কাছে পড়বা সে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তাইলে হবে? পড়ানো ভালো পড়াইতে হবে এবং ভালো কথা বলতে হবে, উল্টাপাল্টা কথা বললে হবে না। এবার আসো তো ওকে, কেউ অযথা একজন মাত্র দেখেছি, তাই একজনের কথা আমি মানতে পারি না। এবার আসো, তাহলে এই পর্যন্ত বললাম একার প্লাস আযুক্ত ধাতু, মনে রাখবা এরপরে যদি ধাতু মানে ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। যেমন করা, এটা একটা ক্রিয়া, এর ধাতু হলো কর। ওকে, তাহলে করের সাথে আ যুক্ত হয়ে কি হয়েছে? করা, করের সাথে আ। তাহলে একার প্লাস আ যুক্ত ধাতু মানে যেই ধাতুর সাথে একার আছে এবং শেষে আকার আছে। তাহলে বলো তো একার আছে এবং এই ধাতুর সাথে আ আছে, কি রকম? যেমন খেলা, তাহলে এর মূল ধাতু ছিল খেল যোগ আ, কি হলো? খেলা, খেলা। এরকম লক্ষ্য করো, একার প্লাস আ যুক্ত ধাতু যদি হয় তাহলে ওই একারটা উচ্চারণে এ হবে। কি হবে? এ হবে। তাহলে বলো তো ক্ষয়ের সাথে কি আছে? একার এবং শেষে আকার আছে, এটা একটা ধাতু, খেল যোগা, তাহলে এটার উচ্চারণ হবে কি? খেলা। যদি বলি ঠেলা, তাহলে এটার উচ্চারণ হবে কি? ঠেলা, ঠেলা। বুঝাইতে পারছি? খেপা, এই যে খেপা, এটার উচ্চারণ হবে কি? খেপ থেকে। তাহলে খিও আছে না, খিও প্রথমে থাকলে কি হবে? খেপা, মাইন্ড ইট, খেপা, খেপা, খেপা। ওকে, খেপা। ওকে, বুঝাইতে পারছি? খেপা। ওকে, তারপরে আসো, তাহলে আমরা যদি বলি তাহলে যেমন, বলতো যেমন, এই যেমন যে কোনো যখন জ হয়ে যায়, জয়ের পরে এটা হবে এরকম, যেমন, এটা অতিরিক্ত আসছে, যেমন। ওকে, তাহলে মনে রাখবা একার যুক্ত শব্দের যদি একার থাকে কোন ধাতু, ওই ধাতুর শেষে যদি আকার থাকে, একার প্লাস আ যুক্ত ধাতু এ থাকবে এবং ওই ধাতুর শেষে আ থাকবে, সেই এটা উচ্চারণে এ হয়ে যাবে, সেই উচ্চারণে কি হবে? এ হবে। নেক্সট, এবার আসো ফলার ক্ষেত্রে শর্টকাটে বলে দিচ্ছি, 2-3টা করে উদাহরণ নিচ্ছি। বফলা, মফলা, জফলা শব্দের শুরুতে উচ্চারিত হয় না। বফলা, মফলা, জফলা শব্দের শুরুতে কখনোই উচ্চারিত হবে না। বফলা, মফলা, বফলা, মফলা, জফলা শব্দের শুরুতে কখনোই কি উচ্চারিত হবে না, এটা আমরা জানি। ওকে, মাথায় রাখো। তাহলে শ্মশান, এই শটা কোন শ হবে বলো? এই শয়ের সাথে একটা মফলা আছে না, মফলা তো উচ্চারিত হবে না। আর ম হলো নাসিক্য বর্ণ, বলো ম কি বর্ণ? নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ বেসিক্যালি আমরা জানি সরাসরি কয়টা আছে? 5টা আছে। উ আছে, তারপরে ইও আছে, তারপর মূর্ধন্য আছে, ন আছে, দন্তন্য আছে, ম আছে। এই কয়টা বর্ণ যদি কোনো শব্দ থেকে লোপ পায়, চলে যায়, উচ্চারিত না হয়, তার জন্য একটা চন্দ্রবিন্দু দিবা। তাহলে শ্মশান যে কোনো স উচ্চারণে তালব্য হবে, তবে শয়ের সাথে যদি তফলা, নফলা, ল সরি ত, ন, ল, রি এগুলো থাকে দন্ত হয়, সেগুলো নাই। তাহলে মফলা উচ্চারিত হয় না, মফলা চলে যাওয়ার কারণে এখানে একটা চন্দ্রবিন্দু দিবা। স শান, স শান, এখানে একটা হসন্ত, এখানে একটা কি হসন্ত। এই বলো, বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ সবাই? ওকে, এবার আসো আমরা কি বলছি। তাহলে যে কোনো ফলা, এই 3টা ফলা আলাদা না লিখে এক জায়গায় লিখে ফেলেছে। বফলা, মফলা, জফলা শব্দের শুরুতে উচ্চারিত হয় না। তাহলে স্মৃতিসৌধ, স্মৃতির সাথে কি আছে? ম আছে। তাহলে এখানে শুধু কোন রিকার আছে না এটার সাথে আবার, তাহলে কি হবে? মফলাটা উঠে দাও, শ্রী। মফলা উঠানোর কারণে এখানে একটা চন্দ্রবিন্দু হবে, শ্রী, স্মৃতি, স্মৃতি। তাহলে কি হবে? দন্তস্ব আছে না, এটা কোন স হবে? তালব্যস্য হবে। স্মৃতি সৌধ, স্মৃতি সৌধ। লক্ষ্য করো তোমরা বুঝতে পারছো কিনা, দেখি পারছো কিনা। স্মৃতি সৌধ, স্মৃতি সৌধ। অনুরূপ ভাবে আমরা যদি বলি স্মরণ, শটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে চন্দ্রবিন্দু কেন হচ্ছে বুঝতে পারতেছো? নাসিক্য বর্ণ তুলে দিচ্ছ, চন্দ্রবিন্দু হচ্ছে স্মরণ। তাহলে লক্ষ্য করো যে কোনো স তালব্যস্য হয়ে যাবে, স, এটা উঠে গেছে এই জন্য উপরে কি হবে? চন্দ্রবিন্দু। স্মরণ, মধ্যবর্ণের অউচ্চারণে ও হয়ে যাবে স্মরণ, দন্তন্য হয়ে যাবে স্মরণ। ক্লিয়ার? বুঝছো? তাই পারা যায়?
কমেন্ট পড়ে না, আমি কমেন্ট পড়লে তোমাদের কত প্রেম প্রীতের আলাপ এগুলো আমি পড়বো না। কমেন্ট পড়ে না ভাইয়া, ভাইয়া কমেন্ট পড়বো কি করতে? তোমাদের এই অপ্রয়োজনীয় কথা পড়ে কোনো লাভ আছে? তার চেয়ে বেশি 2 লাইন পড়াই। যারা মানে ভালো করতে চাও, যারা ক্যারিয়ারে ভালো করতে চাও, তাদের এইরকম আলতু ফালতু কথা কখনো লেখে না, ঠিক আছে? তোমরা তো এখন বুঝো না, ছোট বাচ্চা, বাবার মানে বাবা ইনকাম করে তুমি খাও, ঠিক আছে? কয়দিন পরে যখন কোথাও চান্স পাবা না, আর এইচএসসি রেজাল্ট ভালো হবে না, তখন বুঝবা জীবন কত কঠিন। ওকে, এবার আসো তাহলে স্বাধিকার। লক্ষ্য করো, তাহলে আমরা কি বলছি? বফলা মফলা জফলা শব্দের শুরুতে উচ্চারিত হয় না, আর জফলা তো কখনো শুরুতে থাকেই না, তাহলে ওটার কথা বাদ, ঠিক আছে? ফলার ক্ষেত্রে যেহেতু আসছে, জফলা তো থাকে না। স্বাধিকার, তাহলে স্বাধিকারে কি হবে বলতো? বফলা আছে, স্বাধিকার, স্বাধিকার, স্বাধিকার। ক্লিয়ার? বুঝছো? স্বাধিকার। ওকে, তারপরে আসো, আমরা যদি বলি স্বাধীন, স্বাধীন, তাহলে কি হবে? স্বাধীন, স্বাধীন, স্বাধীন। স্বর্গ, তাহলে কি হবে? বফলা তো উচ্চারিত হবে না, তাহলে কি হবে? স্বর রেপটা র হয়ে গেছে, স্বর্গ, স্বর্গ, স্বর্গ। ক্লিয়ার? পারা যাবে? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে বলো, বফলা আর মফলা শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হবে না। বলো, বফলা মফলা শব্দের শুরুতে থাকলে উচ্চারিত হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট। মনে রাখবা, বফলা মফলা জফলা, মফলা মফলা জফলা শব্দের মাঝে বা শেষে থাকলে দিতে হবে। দিতে হবে কোন বর্ণ জানো? সংযুক্ত বর্ণ দিতে হবে। অর্থাৎ বফলা মফলা জফলা নেভার এভার কখনোই উচ্চারিত হয় না। তবে এগুলো যদি কোনো শব্দের মাঝে থাকে, যেই বর্ণের সাথে এগুলো থাকবে ওই বর্ণ দিতে হবে। বলো, যেই বর্ণের সাথে এগুলো থাকবে ওই বর্ণ দিতে হবে। তাহলে বফলা মফলা জফলা শুরুতে থাকলে উচ্চারিত হয় না, মাঝে থাকলে উচ্চারিত হয় না, 3 নম্বর বর্ণ হিসেবে থাকলে উচ্চারিত হয় না। এক কথায় প্রকাশ, জীবনে উচ্চারিত হবে না। তবে পার্থক্য হলো, শুরুতে থাকলে কখনোই ওই সব বর্ণটা শুধু পড়ে যাবে, আর কোনো চেঞ্জ আসবে না। মাঝে বা শেষে থাকলে যেই বর্ণের সাথে বফলা জফলা এবং কি মফলা থাকবে ওই বর্ণ দিতে হবে। ওই বর্ণ কি হবে? দিতে হবে। লক্ষ্য করো, পদ্ম, তাহলে কি হলো? পদ, পদ দ, পদ্ম। মটা চলে গেছে, দটা কি হলো? দিতে হইলো। এবং শেষে পদ দ, শেষ বর্ণে অ থাকলে উচ্চারণেও হবে, এবং শেষে ম ছিল এই জন্য এখানে একটা হসন্ত দিব, পদ্ম। তাই বুঝছ? পদ্ম, বুঝছো সবাই? ওকে, এবার আসো, তাহলে এটা কি বললাম? বিস্মিত, তাহলে বয়রসিকার ঠিক থাকবে, শয়ের সাথে কি আছে? ম আছে। তাহলে যে কোনো স উচ্চারণে তালব্য হবে, বিশ। তাহলে স কয়বার উচ্চারিত হবে? মটা চলে যাবে 2 বার, বিশি। তাহলে যেহেতু শেষে ম ছিল, এখানে একটা হসন্ত, বিশি ত, শেষে তটা আমরা এইভাবে উচ্চারণ করতেছি, বিস্মিত, বিস্মিত। ওকে, রাইট? ম, ম, বফলা না, বুঝছো? ওকে, তাহলে আত্মীয় আমরা কিভাবে বলবো? আমরা বলবো এরকম, আত্মীয়, আত্মীয়। এখানে একটা ম ছিল, ওই মটার কারণে এখানে একটা হসন্ত দিব, আত্মীয়, আত্মীয়। তাহলে আত্মীয়টা কিভাবে উচ্চারণ? আত্মীয় তো আমরা লিখি এইভাবে, তাই না? আত্মীয় এরকম না, তাহলে কি হবে? তয়ের সাথে ম আছে, মটা চলে যাবে, তটা দিতে হবে, তাহলে কি হবে? আত্মী, দীর্ঘইকার রস্বীকার হবে, ও, আত্মীয়। ক্লিয়ার? এবার আসো, তাহলে রস, তোমরা কি বলো? রশ্মি নাকি রশ্মি, আবার অনেকে বলে রশ্মি নাকি? তাহলে লক্ষ্য করো, র, এর সাথে একটা অ আছে, র এর সাথে একটা কি আছে? অ আছে। অ এর পরের বর্ণে রস্বীকার আছে, অ এর বর্ণে কার চিহ্ন থাকলে অ উচ্চারণেও হবে, তাহলে কি হবে? রো, তাহলে কি হবে? রশ্মি, রশ্মি। এই শয়ের উপর একটা চন্দ্রবিন্দু, রশ্মি, রশ্মি, রশ্মি। পারা যাচ্ছে? রশ্মি। ওকে, এবার আসো, বলো, বফলা মফলা জফলা শব্দের মাঝে বা শেষে থাকলে দিতে হবে। কোন বর্ণ দিতে হবে? যে বর্ণের সাথে ওই ফলাগুলো থাকবে ওই বর্ণ দিতে হবে। বফলা দিতে হবে না, জফলা দিতে হবে না, মফলা দিতে হবে না। যেমন বিশ্বাস, তাহলে কি হবে? বিশ্বাস, বিশ্বাস। কত স? লক্ষ্য করো, এখানে একটা হসন্ত, বিশ্বাস।
যেখানে স্টপ হবা সেখানে একটা হসন্ত দিবা, যেখানে স্টপ হবা সেখানে একটা কি দিবা, হসন্ত দিবা। বুঝছো? ওকে। অনুরূপ ভাবে ঐশ্বর্য, ওই থাকলে কি হবে, ওই স বফলাবাদ, ঐশ সর সর জো, ঐশ্বর্য শব্দটা এরকম হবে, লক্ষ্য করো, ঐশ্বর্য, ঐশ্বর্য। তোমরা দেখি পারো কিনা, ঐশ্বর্য। এখন এই মধ্যবর্ণে এখন ওকারটা কেন দিলাম পরের শয়ের সাথে বলো তো, এখানে একটা কি আছে বলো, ওর সাথে। এখন তুমি আবার বলবো ভাই এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু হচ্ছে না, এখানে কিন্তু আর চন্দ্রবিন্দু হচ্ছে না, কেন বলো, এগুলো কোনো এই বফলা কোনো পঞ্চম বর্ণ না, বফলা কোনো নাসিক্য বর্ণ না, দ্যাটস ওয়াই এখানে কোনো কি হবে না বলো, চন্দ্রবিন্দু হবে না। শুধু মূর্ধন্য দন্তন্য এবং ময়ের যদি চলে যায় সেক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে। এখানে ম চলে গেছে চন্দ্রবিন্দু, ম চলে গেছে চন্দ্রবিন্দু, ম চলে গেছে এই জন্য চন্দ্রবিন্দু, এখানে কোনো চন্দ্রবিন্দু হবে না। বিশ্ব, তাহলে কি হবে, বিশ্ব, বিশ্ব, বিশ্ব। আশ্বিন, তাহলে কি হবে বলো, সবাই ক্লিয়ার এখন, আশ্বিন, 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 একটা হসন্ত, আশ্বিন। পারা যাবে? আয় সবাই বলো, পারা যাবে? আশ্বিন, ক্লিয়ার? ওকে। এবার আসো সবাই, ক্লাসটা তোমরা একটু শেয়ার করে রাখো, ক্লাসটা পরে তো আর তোমরা এই ক্লাসটার ওইভাবে পাবা না, তাই না? আমাদের এখানে দৈনিক বহু ক্লাস হয়, অনেক ক্লাস হয় আমাদের, তোমরা একটু ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে রাখো পরবর্তী দেখার জন্য। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, লক্ষ্য করো, মধ্য, তাহলে মধ্য, ময়ের সাথে একটা অ আছে, তোমরা দেখো ম ভুলে যেও না, ম অ আছে, পরবর্তী বর্ণের সাথে কি ফলা, জ ফলা, তাহলে অ উচ্চারণে কি হবে, ও হবে, তাহলে কি হবে, মো। তাহলে আর ধয়ের সাথে জফলা থাকলে কি হয় মনে আছে, মধ্য, মধ্য। আমরা জানি না ধয়ের সাথে জফলা থাকলে প্রথমে দ হসন্ত পরে ধ হয়, আর ধয়ের সাথে শেষ বর্ণে যদি ও থাকে ওটা ও হয়ে যায়, ধন্য, তাহলে কি হবে, ধন্য, ধন্য। সত্য, এই সটা কোন স হয়ে যাবে, তালব্য স হয়ে যাবে, তাহলে কি হবে, সত্য, সত্য। ও এটাতে ও হবে কারণ পরবর্তী বর্ণে জফল আছে, সত্য, 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 সত্য। সবাই বলো তো, সত্যি কথা বলো তো, তোমরা কি বুঝতে পারতেছ, পারা যাচ্ছে? সবাই বলো, তোমাদের কি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে সবার? ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু বলি, তোমরা অনেকে দুই একজন থাকতে পারো যে পড়াশোনায় মন বসে না, সেটা ভিন্ন কথা, কিন্তু ভাইয়া যা পড়াই, ভাইয়া যে টপিক যখন পড়াই আমি কোনো কিছু বাদ রাখার ট্রাই করি না। আর এখন তো সময় কম, ইনশাআল্লাহ তুমি এই ক্লাসগুলো ইনশাআল্লাহ আরো ডিটেলসে তুমি অ্যাডমিশনে পেয়ে যাবা। তোমার পরিশ্রমের রাস্তা মাত্র শুরু হয়েছে ইনশাআল্লাহ। আগামী 6 মাস একটু পরিশ্রম করতে হবে নিজের জন্য, নিজের বাবা মার জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। ওকে, আগামী 6 মাস পরিশ্রম করতে হবে। ওকে, এবার আসো, বফলা, মফলা, জফলা তৃতীয় বর্ণ হিসেবে বসলে উচ্চারিত হবে না, এটা আবার কি কথা? মানে বফলা, মফলা, জফলা যদি শব্দে 3 নাম্বার বর্ণ হিসেবে বসে সেটা আমরা উচ্চারিত হবে না। বফলা, মফলা, জফলা যদি শব্দে 3 নাম্বার বর্ণ হিসেবে বসে কখনোই উচ্চারিত হবে না, কখনোই কি হবে না, উচ্চারিত হবে না। এখন আসো, এই যে যক্ষা, এই জটা কোন জ হবে? 1 নাম্বার হলো বর্গীয় জ হবে। জয়ের পরে খিউ আছে, জয়ের সাথে একটা অ ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, ও হবে নিয়ম অনুযায়ী। লক্ষ্য করো, এই খিউয়ের ভিতরে একটা ক আছে, খিউ না বলছি, মাঝে বা শেষে থাকলে কি হবে, ক খ হবে, ক খ হবে। আর 3 নাম্বার বর্ণ হিসেবে খিউয়ের ভিতরে কয়টা বর্ণ? 2টা। হ্যাঁ বলো, খিউয়ের ভিতরে কয়টা বর্ণ? খিউয়ের ভিতরে ভাঙলে, খিউ ভাঙলে কি পাওয়া যায় জানো? ক যোগ মূর্ধন্য ষ। তোমার মোবাইলে এখন তুমি সার্চ দিবা ক প্লাস মূর্ধন্য ষ মিলে কি হয়, ইকুয়াল টু দেখবা খিউ হয়। তাহলে খিউয়ের ভিতরে অলরেডি 2টা বর্ণ আছে, ম আসছে 3 নাম্বার বর্ণ হিসেবে, এই জন্য ম বাদ। তাহলে কি হবে, যোগ খিউ উচ্চারণে ক খ হয়, যোগ খা। লক্ষণ, বলো ল, এই লক্ষণে তো মূর্ধ ম ছিল তাই না, লক্ষণ, লক্ষণে ম আছে, এখানে নাই, যাই হোক ভুল হয়েছে। লক্ষণ, তাহলে লক্ষ্য করো, এই লয়ের পরে খিউ আছে, তাহলে কি হবে, লো, লক্ষণ, লক্ষণ।
লক্ষণ, লক্ষ্মী। লয়ের পরে লয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে দীর্ঘ ইকার আছে বা ক্ষীয় আছে, যেভাবে চিন্তা করো তাহলে কি হবে? লোক, লক্ষ্মী, লক্ষ্মী। কারণ এখানে ক খ আছে, ম চলে যাবে, ক খ আছে, তাহলে লক্ষ্মী। মনে রাখবা ক্ষীয় যদি শব্দের মাঝে বা শেষে থাকে ক খ হয়, মাঝে বা শেষে থাকে কি হবে? ক খ হবে। ওকে, সন্ধ্যা। বলতো ন ধয়ের সাথে জফলা, জফলা 3 নাম্বার বর্ণ হিসেবে আসছে, যুক্ত বর্ণের সাথে আসছে। এই জফলাতে স এবং থ এর সাথে জফলা, নয় নয়ের সাথে জফলা, দ্যাট মিন্স এটা 3 নাম্বার বর্ণ হিসেবে যুক্ত হয়েছে। কয় নাম্বার বর্ণ হিসেবে যুক্ত হয়েছে বলো? 3 নাম্বার বর্ণ হিসেবে। তাহলে সন্ধ্যা যে কোনো স উচ্চারণের তালব্য হবে, নয় ধয়ের সাথে জফলা। মনে রাখবা এই স এর সাথে অ আছে, পরবর্তী বর্ণে জফলা, অ উচ্চারণেও হয়ে যাবে। তাহলে কি হবে? সন্ধ্যা, সন্ধ্যা। কেন ওকার হলো? পারা যাচ্ছে? কেন ওকার হয়েছে? পারা যাবে না? ওকে, এবার আসো সন্ধ্যা। তাহলে স্বাস্থ্য, প্রথমে তো বফলা থাকলে উচ্চারিত হবে না, তাহলে কি হবে? স্বাস্থ্য। বলো এটা কি লিখবো? এটা তালব্য দিবা না মূর্ধন্য দিবা? সবাই লক্ষ্য করো, বলো স্বাস্থ্য তালব্য না মূর্ধন্য দিবা? দেখি পারো কিনা। বলো তালব্য না মূর্ধন্য? স্বাস্থ্য, হ থ, এটা হলো একটা থ। মনে রাখবা স এর সাথে যদি ন যুক্ত থাকে, থ যুক্ত থাকে, ল যুক্ত থাকে, আমরা পড়াইছিলাম না একটু আগে, রি যুক্ত থাকে, তাহলে সেটা কোন স হবে? দন্তস্ব হবে। কোন স হবে? স এর সাথে এই ধরনের বর্ণ থাকলে। তাহলে এটা কি হবে? এটা হলো থ, স্বাস্থ্য, স্বাস্থ্য, স্বাস্থ্য। ক্লিয়ার? ইয়েস। দেখবেন লক্ষ্য করো স এর সাথে একটা থ আছে, অনেকে ভাববে এটা হ, এটা হ না, তুমি উচ্চারণ করো দেখবে এটা থ। সন্ন্যাসী, যে কোনো স উচ্চারণ কোন স? তালব্য স হবে, স্বাধীন। এই স এর পরবর্তী বর্ণের সাথে জফলা আছে, এই জন্য কি হবে? সন, সন্ন্যাসী, 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 সন্ন্যাসী। ক্লিয়ার? সন্ন্যাসী, সন্ন্যাসী। এবার আসো বফলা যদি 3 নাম্বার বর্ণ হিসাবে আসে তাহলে উচ্চারিত হবে না, তাহলে কি হবে? উজ্জ্বল, 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 উজ্জ্বল। 3 নাম্বারটা বাদ দাও। এবার লক্ষ্য করো ওই মধ্যবর্ণের জ এর সাথে জ মধ্যবর্ণে একটা অ আছে, অটা ও বানায় দিছি। শান্তনা, শান্তনা। তাহলে যে কোনো স উচ্চারণে কি হবে? শান্তনা, শান্তনা, শান্তনা। বফলাটা বাদ, বফলা বাদ। বুঝাইতে পারতেছি? বুঝতে পারতেছ? বুঝছ? ইয়েস। তাহলে বলো তো শব্দের প্রথমে বফলা থাকলে উচ্চারিত হয় না, আমরা পড়ছি দ, তাহলে কি হলো? দ্বন্দ্ব, 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 দ্বন্দ্ব। বুঝছো? পারা যাচ্ছে? পারা যাচ্ছে? এই বলো সবাই, বলো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট। মনে রাখবা জফলার কিছু একটা ব্যাপার স্যাপার আছে। শুধু জফলা থাকলে উচ্চারণে জয়ের সাথে জফলার সাথে আকার হবে, শুধু জফলা থাকলে। শব্দে যদি শুধু কি থাকে বলো? জফলা থাকে। শুধু যদি জফলা থাকে সেটা উচ্চারণে কি হবে বলো? শুধু জফলা উচ্চারণে জফলার সাথে একটা আকার হবে। আর যদি জফলার পরে রস্বই অথবা দীর্ঘই থাকে তখন উচ্চারণে একার হবে। তখন উচ্চারণে কি কার হবে? একার হবে। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আমরা একটু, এটা সহজ জিনিস। জি, অসুবিধা নাই ভাইয়া। আর কতক্ষণ ক্লাস শেষ হয়ে যাবে, টেনশন নিয়ে কিছু নাই। ওকে, তাহলে কি বলছি? শুধু জফলা থাকলে জফলার সাথে আকার হবে, তাহলে কি হবে? ব্যবস্থা, ব্যবস্থা। কেন দন্তস্ব হয়েছে? ওই জন্য এটার সাথে কি আছে বলো? এটার সাথে কি আছে? এটার সাথে থ আছে। বলো এটার সাথে কি আছে? থ আছে। ব্যবস্থা। ব্যর্থ, তাহলে কি বলবো? ব্যর্থ, ব্যর্থ। রয়ের নিচে একটা হসন্ত হবে। ব্যক্ত, তাহলে কি হবে? ব্যক্ত, ব্যক্ত। শুধু জফলা থাকলে জফলার সাথে একটা আকার হবে। আর যদি জফলার পরে রস্বই দীর্ঘ ইকার থাকে তখন শুধু একার হবে।
এটা কি হবে জফলা তারপরে পরবর্তী বর্ণের রস্বীকার দীর্ঘইকার আছে, তাহলে কি হবে বে তি দীর্ঘইকারটা রস্বীকার তো ব্যক্তি জফলার পরে রস্বীকার আছে, তাহলে কি হবে ব্যক্তি উচ্চারণ হয়ে যাবে কি ও সরি 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 ব্যক্তি এরকম না, লক্ষ্য করো তাহলে আমরা কি বললাম ব্যক্তি ব্যতিক্রম ব্যতিক্রম কি হবে জফলার পরে রস্বীকার আছে, তাহলে কি হবে বলো ব্যতিক্রম 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 ব্যথিত জফলার পরে রস্বীকার আছে, তাহলে কি হবে একার হবে ব্যথিত ব্যথিত। তাহলে বুঝার ট্রাই করো, শুধু জফলা থাকলে জফলার সাথে আকার হবে, আর যদি জফলার সাথে রস্বই দীর্ঘইকার থাকে তখন একার হয়ে যাবে। সবাই মুখস্থ করো, সবাই সবাই বুঝার ট্রাই করো। ওকে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারা যাবে, ভয় পাওয়ার কিছু নাই, কঠিন না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারা যাবে। ওকে, চেষ্টা করলেই পারা যাবে ইনশাআল্লাহ। লিখছো এ পর্যন্ত? নেক্সট। ওকে, তার আগে আমরা আরেকটু কথা বলি, মনে রাখবো সব একটা নিয়ম লেখো। এক মিনিট, সবাই একটা নিয়ম লেখো, সেটা হলো মনে রাখবা যদি হয়ের নিচে ন থাকে, অথবা হয়ের নিচে ন মানি কি জানো হযোগ মূর্ধন্য। ওকে, আর যদি হয়ের পাশে ন থাকে, এই হয়ের পাশে ন মানি হযোগ দন্তন্য, হসন্ত দন্তন্য। ওকে, মূল কথা এটা না, এটা লেখা কোনো ফ্যাক্ট না, জাস্ট জেনে রাখলে হবে। হয়ের নিচে ন, হয়ের পাশে ন, অথবা হয়ের নিচে ল, অথবা ব্রাহ্মণের একটা যুক্ত বর্ণ। কয়টা বর্ণ লিখলাম? চারটা বর্ণ। কয়টা বর্ণ লিখলাম? চারটা বর্ণ। এই বর্ণ উচ্চারণে পরের বর্ণ আগে চলে আসবে, পরের বর্ণ আগে আসবে, আগে চলে আসবে। মনে রাখবে এগুলো উচ্চারণে পরের বর্ণ আগে চলে আসবে। এখন কিভাবে পরের বর্ণ মনে রাখবে, এটা মূলত এটা লিখতে প্রথমে হ পরে ন, কিন্তু আগে নটা উচ্চারণ চলে আসবে। এখানে হ প্লাস ন, আগে ন চলে আসবে, এখানে হ ল, লটা আগে চলে আসবে। আর এটা ভাঙলে কি পাওয়া যায় জানো? হ ছোক ম, ম কোথায়? পরে, ওটা চলে আসবে আগে। তাহলে এই চারটা বর্ণ উচ্চারণে পরের বর্ণ আগে চলে আসবে। যেমন আমি যদি বলি এরকম, লক্ষ্য করো অপরাহ্ন, 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 তাহলে কি হবে অপ রা রা ন, অপরাহ্ন, অপরাহ্ন। ক্লিয়ার? যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, লক্ষ্য করে এটার ভিতরে হ আছে ম আছে, ম পরে, তাহলে কি হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এই টাইপের। বুঝাইতে পারছি? যদি বলি এইরকম, আমরা বলি না আল্লাদি বা আল আহলাদি, এই টাইপের না, তাহলে এটার উচ্চারণ কি হবে? আগে ল পরে হ, কি হবে আল হা, দীর্ঘইকার জায়গায় রস্বইকার, আল হাদি, আল হাদি। তাহলে এই বর্ণগুলো যদি কোনো শব্দে আসে উচ্চারণের ক্ষেত্রে পরেরটা আগে চলে আসবে। পরেরটা কি চলে আসবে বলো? আগে চলে আসবে। এগুলো আসলে পরেরটা কি চলে আসবে? আগে চলে আসবে। ক্লিয়ার? অনুরূপভাবে আমরা যদি বলি পূর্বাহ্ন, পূর্বাহ্ন, এটা হলো মূর্ধন্য, তাহলে কি হবে দীর্ঘকারটা রস্যকার হবে, পুর, রেপটা র হবে পুর, তাহলে কি হবে বান, বান হো, পুর বান হো। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, পুর বান হো, পুর বান হো। বুঝাইতে পারছি? পুর বান হো, পুর বান হো। আয় সবাই বলো, কিছুটা ক্লিয়ার হচ্ছে? শেখা যাচ্ছে অনেক কিছু? বলো তো, কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? ওকে, অসুবিধা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে আরো হয়ে যাবে। এবার আসো আমাদের বোর্ড প্রশ্নে কি টাইপের প্রশ্ন এসেছে, তাহলে লক্ষ্য করো তোমরা সব পারো। নদী, তাহলে নদী বলো প্রথমে কি আছে? প্রথমে আছে আর পরে দীর্ঘইকার আছে, তাহলে এটা কি হবে বলো? নদী। তোমরা তো পারো তাই না? নদী, তাহলে এটা হবে কি বলো? নদী, দীর্ঘইকার রস্বইকার। অবিনাশী,
নেগেটিভ ওয়ার্ড না, তাহলে কি হবে অবিনাশী, অবিনাশী, রাইট? নাকি অবিনাশী? নেগেটিভ অর্থ হলে অ হবে। প্রভাত, তাহলে কি হবে প্রভাত, প্রভাত। পক্ষ, ক্ষীয় পরে আছে, তাহলে কি হবে পক্ষ, পক্ষ, রাইট? দেখি তোমরা বিশেষজ্ঞটা ভাঙো, বিশেষজ্ঞ ভাঙো, পারো কিনা? বিশেষজ্ঞটা ভাঙো, দেখি কয়জন পারো। সবাই ট্রাই করো, পরীক্ষা যেগুলো আসছে ওগুলো একটু সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। বিশেষজ্ঞ অনেকগুলো রুলস আছে, মনে আছে? সবাই একটু ট্রাই করো বিশেষজ্ঞ। তাহলে লক্ষ্য করো এখানে কি আছে, বয়ের শিকার দিলাম বি, রাইট? বি সে, মধ্যবর্ণের অ, বিশেষ, বিশেষ, বিশেষ। এই বর্ণটা যদি মাঝে বা শেষে থাকে কি আছে মনে আছে? বলছিলাম না গ হসন্ত গয় জফলা চন্দ্রবিন্দু হয়, মনে আছে? তাহলে বিশেষজ্ঞ কি হবে বলো? বিশেষজ্ঞ। পরে জফলা আছে, কিন্তু এখানে শেষে উচ্চারণে কি হয়ে যাবে বলো তো? এখানে শেষে আছে, তাহলে কি হবে? বিশেষজ্ঞ শেষে আছে, এখানে ওকার উচ্চারণ হয়ে যাবে বিশেষজ্ঞ, আর উপর একটা হসন্ত হবে বিশেষজ্ঞ, কারণ যুক্ত বর্ণের শেষে অ থাকলে উচ্চারণে ও হয়ে যায়, এখানে জফলাটা স্কিপ হয়েছে। ঠিক আছে, বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ পারা যাবে? এগুলো তো আর আমি বলিনি, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষা প্রশ্নে এসেছিল। ঠিক আছে, চলো বলো প্রেতাত্মা কি হবে? প্রেতাত্মা আমরা পারবো প্রেতাত্মা, প্রেতাত্মা। এখন কেন এখানে একটা মফলা ছিল, তাহলে এখানে একটা কি হয়ে যাবে? চন্দ্রবিন্দু হবে, প্রেতাত্মা। বুঝছো? পারা যাবে? পারা যাবে? ইয়েস। তাহলে সংবাদপত্র যে কোনো স তালব্যস্য হবে, রাইট? আর অনুসার উ হবে সংবাদ, সংবাদ প পো, এরকম না বলো? এখন আমরা পত্র বলি না, এই ক্ষেত্রে ওকারটা আমরা স্কিপ করতে পারি। ওকে, আমরা সংবাদপত্র বলি না, পত্রই বলি। ওকে, কিছু কিছু শব্দ বুঝে লিখতে হবে। সংবাদ পত্র, তয়ের ফলা পত্র, সংবাদপত্র, সংবাদপত্র, আমরা পুত্র বলি না। ঠিক আছে, আমরা জানি এই যে তয়ের ফলা থাকলে কি হয়, এটা থাকলে হয় তহসন্ত ত্র, মনে আছে? তা আমরা কিন্তু এগুলো পারবো। আবৃত্তি, দেখি আবৃত্তি পারো কিনা তোমরা বলো তো? তাহলে আবৃত্তি হবে কি রকম বলো তো? আবৃত্তি, 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 আবৃত্তি। ক্লিয়ার? পারা যাবে? ওকে, লক্ষ্য করো আমরা পরেরটা দেখি, পরেরটা দেখি, তোমরা এবার নিজেরা নিজেরা ট্রাই করবা। ওকে, আমরা দেখব কিরকম হয়। পরেরটা সবাই দেখো, সবাই পর্যন্ত এটা তোমরা একটু ট্রাই করো। পর্যন্ত তোমরা ট্রাই করো দেখি। এটার উচ্চারণ এরকম, পরবর্তী বর্ণে জবা জফলার রুলসটা পড়েছে, এখানে হবে এরকম পর, রেপটা কি আছে? রেপটা কি আছে বলো? রেপটা র হয়েছে পর, মধ্যবর্ণের জটা জয়কার, জটা কি হয়েছে? বর্গীয় জ, পর্যন্ত, 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 এই টাইপের না? পর্যন্ত। আর এইটা দেখছো না, এটা না একটু আগে আমরা বলছিলাম এই ন আগে পরে হয়ে যাবে, ময়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে জফলা আছে, তাহলে কি হবে বলো? মটা কি হয়ে যাবে? মো। তাহলে দয় ধ আছে, ধয়ের সাথে জফলা, তাহলে কি হবে? মদ থান, মধ্যা। লক্ষ্য কর দ ধ হয়েছে, আকার দিলাম, মধ্যান হো, মধ্যান হো, মধ্যান হো, মধ্যান হো। ক্লিয়ার? জিহ্বা বলো, তোমরা পারো। হবয়ের পূর্বে দুইটা রুলস, হবয়ের পূর্বে যদি রস্যই অথবা অরস্যু থাকে এক কথা, অকার আকার থাকলে আরেক কথা, রস্যই আছে তাহলে কি হবে? জয়রস্বীকার রস্বীকার থাকলে রস্যুভ, জিউভা, জিউভা। দেখা,
দেখ যোগ আ, একারে যুক্ত শব্দের ধাতুর সাথে যদি আ যুক্ত থাকে তাহলে এ হয়। কি হয়? এ হয়। দেখা, খেলা, খেলা। ধন্যবাদ, ধয়ের পরবর্তী বর্ণে জ ফলা আছে, ধয়ের সাথে একটা অ আছে, তাহলে এটা কি হবে বলো? ধয়ের অটা ও হয়ে যাবে, কারণ পরবর্তী বর্ণে জ ফলা আছে। তাহলে কি হবে? ধন্যবাদ, ধন্যবাদ। ক্লিয়ার? জয়ধ্বনি, তোমরা একটু ট্রাই করো তো দেখি। জয়ধ্বনি, জয়ধ্বনি উচ্চারণ করতে হবে, জয়ধ্বনি। সবাই জয়ধ্বনি পারা যাবে? দেখি পারো কিনা। এটা কিরকম হবে বলো? এটা হবে জয় মধ্যবর্ণে জয়, জয়, জয়ধ্বনি, জয়ধ্বনি। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, একটু মুখস্থ করো। জয়ধ্বনি, জয়ধ্বনি। স্মৃতি, তাহলে স্মৃতি থাকবে কি এরকম? এরকম স্মৃতি থাকবে এইরকম, জাস্ট একটা চন্দ্রবিন্দু দিবা, কারণ মফলাটা উঠে যাবে। বলো, মফলাটা কি উঠে যাবে এবং তার জন্য চন্দ্রবিন্দু হবে। মনে আছে? এরপরে যদি পরবর্তী বর্ণে অকার আকার থাকলে এ উচ্চারণে এ হয়, তাহলে এটা কি হবে? এক। কি হবে? এক, কয়ের নিচে হসন্ত। অথবা যদি এটা না থাকে তাহলে কি হবে? এক, কয়ের নিচে হসন্ত। এই সবাই বলো, বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছ? বলো। এই স্মৃতি কেমনে লিখছে? স্মৃতির উপরে দিয়ে আবার রস্বইকার দিয়ে দিছো, কেন এটা দিয়েছো? ওকে, ইনশাআল্লাহ। পরবর্তীটা দেখো, দেখি আমরা কুমিল্লা বোর্ডেরটা দেখি। ব্যতীত, ওয়াও, জফলা আছে, পরবর্তী বর্ণের কি আছে? দীর্ঘইকার আছে, তাহলে কি হবে বলো? ব্যতীত, ব্যতীত। সন্ধ্যা, সন্ধ্যা এই জফলা ৩ নাম্বার বর্ণ হিসেবে আসছে, তাহলে এই যে কোনো স উচ্চারণে তালব্য হবে, স এর পরবর্তী বর্ণে জফলা আছে, তাহলে কি হবে? ওকার হবে। সন্ধ্যা, সন্ধ্যা, জফলা থাকবে না। দক্ষ, বলো, দয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে ক্ষিয় আছে, অটা উচ্চারণে ও হবে। কি হলো? দো। ক্ষিয় শুরুতে থাকলে খ হবে, মাঝে বা শেষে থাকলে ক খ হবে, তাহলে কি হবে? দক্ষ। শেষে অ শেষে যদি যুক্ত বর্ণে অ থাকে, ওই অটা উচ্চারণে ও লিখে দিব। যুক্ত বর্ণের অ উচ্চারণে কি লিখে দিব বলো? ও লিখে দিব। বুঝাইতে পারতেছি? ওকে, মৃন্ময়, তাহলে এটা কি হবে? মৃন, 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 মৃন্ময়, মৃন্ময়, মৃন্ময়। বুঝাইতে পারা যাবে? মৃন্ময়। যে বর্ণে স্বরচিহ্ন উচ্চারিত হবে না সেই বর্ণের নিচে হসন্ত হবে। শাশ্বত, বফলা মাঝে বা শেষে থাকলে কি হবে না? উচ্চারিত হবে না, তবে সংযুক্ত বর্ণ দিতে হবে, যে কোনো স উচ্চারণে তালব্য হবে, তাহলে কি? শাশ্বত, রাইট না? তাহলে কি হবে এটা বলো? শাশ্বত, শাশ্বত। এখানে মনে হয় এক আটটা লক্ষ্য করো, আমরা কি বলবো এটা? ওকে, তাহলে এটাতে আমরা বলবো শাশ্বত, শাশ্বত। ঠিক আছে, এইরকম হবে। যদি দেখো এটা না থাকে, এখানে একটা ও থাকে, কাছাকাছি হিসেবে সঠিক হইতে পারে, তাহলে প্রথমটায় হসন্ত দিবা, প্রথমটায় কি দিবা? হসন্ত দিবা। কন্যা, কয়ের সাথে ও আছে, পরবর্তী বর্ণে জফলা আছে, তাহলে কি হবে? কন্যা, কন্যা, কন্যা। যুগ্ম, যুগ্ম, এই গয়ের সাথে ম কিন্তু আবার উচ্চারিত হয়ে যায়। বলো, দুই এক ক্ষেত্রে। এখন আমরা যদি বলি বফলা উচ্চারিত হয় না, কিন্তু আমরা যদি বলি এরকম উদ্বেগ, এটা কিন্তু উচ্চারিত হবে, তাহলে এটা কিন্তু কি লিখতে হবে? উদ্বেগ। উচ্চারণটা হলো জিহ্বার সাথে, মুখের সাথে, যেভাবে যদি মুখ বলে উচ্চারিত হয়, বটা ব দিতে হবে। ওকে, জাম বুড়া, বুড়া, তখন কিন্তু আবার উচ্চারিত হবে ময়। ওকে, এবার আসো, তাহলে কি হবে? যুগ্ম, যুগ্ম। বলো, এটা কি উচ্চারণ লিখবো বলো তো? যুগ্মটা কিভাবে লিখবো? যুগ্মটা এইভাবে লিখবো, যুগ্ম, যুগ্ম, রাইট? অজ্ঞান, তাহলে এটা কি হবে? অজ্ঞান, অজ্ঞান। ক্লিয়ার? এই যে এটা কোথায় আছে? মাঝে আছে। অজ্ঞান, অজ্ঞান হবে না, অজ্ঞান হবে, নেগেটিভ শব্দ। পারা যাচ্ছে? সবাই বলো তো, বুঝতে পারতেছ? বলো, আমরা যে এতক্ষণ নিয়ম পড়াইছি, নিয়মের মধ্যে আছে না? বলতো, নিয়মের মধ্যে আমরা
আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে না অনেকগুলো নিয়ম? বলো। ওকে, এবার আসো, সবাই একটু বুঝে শুনে পড়লে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তার পরবর্তীটায় আমরা যাই। লক্ষ্য করো, সবাই একটু ট্রাই করো, সবাই ট্রাই করো। এটা তো আর আমি নিজে ইচ্ছা করে পছন্দ করে বসাই না, এগুলো সব আমাদের পরীক্ষায় এসেছে। সবাই লক্ষ্য করো, সবাই দেখো। তাহলে বিবাহ আমরা কি বলবো? বিবাহ। তাহলে এটা এরকম হবে, বিবাহ, এই টাইপের বিবাহ। জ্ঞাতি, ওয়াও শুরুতে আছে, শুরুতে থাকলে গয়ের সাথে জফলা চন্দ্রবিন্দু, বাকি সব ঠিক আছে। জ্ঞাতি। শ্রাবণ, যে কোনো উচ্চারণে তালব্যস্য হবে, তবে তালব্যস্যের সাথে যদি রফলা, ন এই টাইপের থ থাকে, ল থাকে, তাহলে দন্তস্য হবে। তাহলে কি হবে? শ্রা, মধ্যবর্ণের উচ্চারণেও হয়ে যায় শ্রাব, মূর্ধন্য দন্তন্য হবে শ্রাবণ। অসীম, 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 অয়ের পরে দীর্ঘ ইকার আছে, উচ্চারণ সীম, অসীম, সীম, অসীম, 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 এটা কি নেগেটিভ ওয়ার্ড? ইয়েস, অসীম, অসীম, সীমার বাইরে। এটা যদি নেগেটিভ ওয়ার্ড ধরি আমরা, তাহলে এটা অ দিতে হবে, আর ছয়ের জায়গায় তালব্যস্য দিতে হবে, রসিকারটা দীর্ঘ একটা রসিকার, অসীম একটা হসন্ত দিতে হবে। পর্যন্ত, এটা তো আমরা একটু আগে বলেছি, তাই না? স্বরাজ, শুরুতে বফলা থাকলে কিছু হবে না, জাস্ট এরকম হবে, স্বরাজ, জাস্ট একটা হসন্ত দিবা। পথবাসী, পথবাসী, তোমরা এটা পারবা। এটা কি হবে বলো? এটা হবে, আমরা এইভাবে উচ্চারণ করি, পথবাসী, পথবাসী, যে কোনো উচ্চারণে তালব্যস্য হবে, পথবাসী। ওকে, ক্লিয়ার? তারপরে যে আমি ক্লাসে পথবাসী। ওকে, তারপরে আমরা ব্যাকরণটা দেখি, তোমরা পারো কিনা বলো তো? ব্যাকরণ, ব্যাকরণ সহজ, যা চালে সবই তো আছে। ব্যা, মধ্যবর্ণে কো, রণ, ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ। আচ্ছা, উল্টো হয়ে গেছে না? উল্টো হয়ে গেছে, উল্টো। ব্যাকরণ, ব্যাকরণ, রণ, 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 এখানে একটু ঝামেলা আছে। ওকে, আমরা এটাকে এইভাবে বলতে পারি, সবাই একটু দেখো, এটাকে আমরা এরকম বলতে পারি, ব্যাকরণ। এখানে আমরা অটা আমরা হসন্ত না দিয়ে এইভাবে রাখতে পারি, ব্যাকরণ, ব্যাকরণ, এই টাইপের হইতে পারে। ঠিক আছে, এখানে এখন কিন্তু হসন্ত দিয়ে দেওয়া হবে না, কারণ এখানে একটা উচ্চারণ হচ্ছে, এখানে একটা উচ্চারণ হচ্ছে। আর যদি আমরা এখানে পারফেক্টলি দেখি, তাহলে এখানে একটা ওকার, ব্যাকরণ, 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 এইভাবে দেওয়া যায়। ওকে, তবে এই ওকারটা অনেক ক্ষেত্রে বইতে অনেক জায়গায় দেওয়া থাকে না, যদি না থাকে এইভাবেও সঠিক হবে, আর যদি কিছু না থাকে এইভাবে সঠিক দিতে পারবা ইনশাআল্লাহ। ওকে, পরবর্তীটা দেখো, দেখি আমরা কতটুকু পারি। আমরা এগুলো যদি নিজেরা নিজেরা সবাই প্র্যাকটিস করি। লক্ষ্য করে, এই যে একটু আগে বললাম উদ্বেগ, কিছু কিছু ক্ষেত্রে বফলা উচ্চারিত হয়ে যায়, উদ্বেগ, তাহলে এটা কি হবে? উদ্বেগ, উদ্বেগ। ওকে, স্মরণীয়, স্মরণীয়, তাহলে স্মরণীয়। লক্ষ্য করো, মফলা আছে, মফলা কি হয়ে করে ফেলবো বলো? মফলা আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখানে একটা মফলার পরিবর্তে একটা কি দিয়েছি এতক্ষণে? চন্দ্রবিন্দু, স, রো, নি, ও, স্মরণীয়, স্মরণীয়, এই টাইপের না? স্মরণীয়, স্মরণীয়, মধ্যবর্ণের উচ্চারণ হয়েছে, স্মরণীয়। পারতেছ? দেখি দ্রষ্টব্যতা তোমরা বানান করো তো, তোমরা উচ্চারণ করো, দ্রষ্টব্য, দ্রষ্টব্য তোমরা করো। এখানে একটা প্রথমে একটা রফলা আছে, রফলা থাকলে ও হয়ে যায়, রাইট? দ্রশ, 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 এই টাইপের না? দ্রশ, মধ্যবর্ণ এরকম, টোপ, টোপ, দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দ্রশ। লক্ষ্য করো, প্রথমে যদি রফলা থাকে, রফলার ভিতরের অটা উচ্চারণেও হয়ে যাবে দ্র, যে কোনো উচ্চারণে স হয়ে যায়, যুক্তবর্ণ আলাদা লিখতে, দ্রশ, মধ্যবর্ণের উচ্চারণেও হয়, দ্রষ্টব, বয়ের সাথে জফলা থাকলে বটা কয়বার উচ্চারণ হবে? দ্বিতীয়, দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ক্লিয়ার? পারা যাচ্ছে? দ্রষ্টব্য।
তাহলে ঔপন্যাসিক কি মনে আছে না? বলো, ঔপন্যাসিক, ঔপন্যাসিক মনে আছে কি? বলো, ঔপন্যাসিক, ঔপন্যাসিক। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ও ঐশ্বর্য একটা বানান ছিল না, ঐশ্বর্য। তাহলে কি হবে? ওই ঐশ্বর্যটা কিরকম হবে বলো? ঐশ, ঐশ, শোর, শোর, জো, ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য। আহ্বান, হবের পূর্বে আ আছে, তাহলে কি হবে? ও ভ হবে। তাহলে আহ্বান কি হবে? আহ্বান, আহ্বান। প্রতিজ্ঞা, পয়ের সাথে রফলার ভিতরে অ আছে, তাহলে কি হবে? প্রো, প্রো, তি। এই যুক্ত বর্ণ মাঝে বা শেষে থাকলে গ হয়, গয়ের সাথে প্রথম গ হসন্ত, চন্দ্রবিন্দু, জফলা, তারপরে আকার যা ছিল তাই। প্রতিজ্ঞা, জ্ঞান। ও প্রতিজ্ঞা না, প্রতিজ্ঞা। কি বলছি? জ্ঞান না, প্রতিজ্ঞা। কি হবে না বলো? শেষের নটা হবে না, প্রতিজ্ঞা। ওকে, বলো, বুঝতে পারতেছ? প্রতিজ্ঞা। ব্যতিক্রম, জফলার পরে একটা রস্বইকার আছে, তাহলে এটা কি হবে? একার হবে। বেতিক, ব্যতিক্রম, ব্যতিক্রম। এটা কি হবে? ব্যতিক্রম, ব্যতিক্রম। বেদ একার হবে, জফলা হবে না। এটা একটু আগে আমরা পড়েছি, তাই না? পরেরটা আমরা একটু দেখি। ওকে, ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে সবাই। অভিমান, অভিমান, অভিমান। অয়ের পরবর্তী বর্ণে রস্বইকার আছে, তাহলে কি হবে? অভিমান, অভিমান, অভিমান। একাডেমি, এর পরে এর পরবর্তী বর্ণে আকার আছে, তাহলে উচ্চারণে এ উচ্চারণে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে কি হবে বলো? এ কা ডে মি। উচ্চারণে সবসময় রস্বইকার। অদ্বিতীয়, 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 অদ্বিতীয়। তাহলে কি হবে? অদ্বিতীয়, এটা নেগেটিভ ওয়ার্ড না, অদ্বিতীয়। তাহলে কি হবে? অদ্বিতীয়, অদ্বিতীয়, অদ্বিতীয়। বফলা থাকলে ওই বর্ণ দিতে হয়। বলো, বফলা থাকলে ওই বর্ণ কি হয়? দিতে হয়। ক্লিয়ার? দক্ষতা আমরা আগে পড়েছি, মনে নাই? কি হবে? দক্ষ, দক্ষ। ব্যবধান, শুধু জফলা আছে, তাহলে কি হবে? আকার হবে, বে, বে হবে। ব্যবধান, ব্যবধান। পদ্ম, এটা তো আমরা পারি, তাহলে কি হবে? পদ্ম। এখানে একটা চন্দ্রবিন্দু হয়ে যাবে। মর্যাদা, মর্যাদা। বলো, মর্যাদা কিরকম হবে? মর্যাদা, এটা হবে এরকম, মোর যা দা, মর্যাদা। এইটার নিচে একটা হসন্ত হবে। কবিতা, কয়ের সাথে অ আছে, পরবর্তী বর্ণে ও আছে, তাহলে কি হবে? কবিতা, 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 কবিতা। বুঝতে পারছি? আই সবাই বলো, এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি আস্তে আস্তে কি আমাদের ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে সবার উদ্দেশ্যে ভাইয়া একটা কথা বলি, যদি এইভাবে আস্তে আস্তে ধরে প্রত্যেকটা টপিক পড়ে ফেলি, ওকে, তোমরা দেখো আমাদের এই কোর্সটা তো হলো নামে মাত্র। তো নামে মাত্র কোর্সটা আমরা এমন ভাবে পড়াবো তোমাদের উপকার হবে। তোমাদের এই এখন যতগুলো মানুষ আছো ক্লাসে, তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসলে মানুষের জীবনে মানে আমি সব সময় প্রতিটা ক্লাসে মনে করিয়ে দিই, সুযোগ বারবার আসে না। তুমি যদি এই এইচএসসি পরীক্ষায় খারাপ করে ফেলো, আনফরচুনেটলি, আল্লাহ না করুক তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি কিন্তু অনেক কান্নাকাটি করবা। তুমি আল্লাহর কাছে আবার সুযোগ চাইবা, আল্লাহ আবার একটু যদি সুযোগ হইতো, বাট তুমি আবার দিতে পারবা না। সুযোগ থাকলেও দ্বিতীয়বার মানোন্নয়ন দেওয়া যায়, বাট তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে তো আর দিতে পারবে না। আর ওই রকম আসলে মানুষ হয় না, হতাশ হয়ে যায়। তো আল্লাহ যেন আমাদের সকলের জীবনে এইরকম দিন না আসে যে আমার রেজাল্ট দেখার পর আমার মন খারাপ হয়ে গেছে। তো আমি দীর্ঘ 13 বছর, প্রায় 14 বছর হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং একাডেমিকে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি অনেক মানুষ আপ্রাণ চেষ্টা করে, অনেক মানে ব্যাক বেঞ্চাররা চেষ্টার কারণে, অনেক বেশি পরিশ্রমের কারণে ভালো একটা অবস্থানে চলে আসে। মানুষ মানে চেষ্টায় তার ভাগ্য পরিবর্তন করতে পারে। তোমরা এখন যেই জায়গায় এসেছো,
তোমরা এখন যে জায়গায়, এই যে এগুলো তো একটা কঠিন জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো আমি অ্যাডমিশনে আরো ইন ডিটেলসে পড়াবো। ওকে, তো আমি জাস্ট বলি, চেষ্টা করলে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। ওকে, তোমরা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মেনটেন করো, কারণ অ্যাটলিস্ট যদি এই গ্রেডের নিচে পেয়ে যাও তাহলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ওকে, মানুষের জীবনে একটা এইম থাকে, তুমি একটা স্বপ্ন দেখো যে আমি একটা রেজাল্ট করব, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, আমি ভালো চাকরি করব, আমি নিজে ভালো থাকব, বাবা মাকে আমি সাহায্য করব। তোমার বাবার অনেক টাকা, অসুবিধা নাই, তোমার বাবা যেন বিকাল বেলা যখন বয়স হয়ে যায় বলতে পারে আমার ছেলে আমার মেয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরা তো অনেক ছোট, বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষের জীবনে একটা ইমোশন, বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষের জীবনে একটা আইডেন্টিটি। অনেক বাবা মা দেখবা বিশ্ববিদ্যালয়ে তার বাচ্চা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত তার সন্তানদেরকে নিয়ে যায়। মনে রাখবা, আমরা এই বছর সহ এই অতীতে বহু স্টুডেন্ট দেখেছি যারা অনেক গ্রাম থেকে এসেছে, বলে ভাইয়া কি করলে আমি চান্স পাবো। তো তোমার সাথে তো আমার আগেই দেখা হয়ে গেছে, ঠিক আছে। একটা মানুষ, তুমি যদি আমার কথা যদি তুমি অনুসরণ করো, ডেফিনেটলি তুমি ভালো করবে। আর যদি আমাকে পাত্তা না দাও, তোমার কাছ থেকে পাওয়ার কিছু নাই, তোমার আমার কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে, ঠিক আছে। আমি এইরকম গান গায়া যাই, বহু স্টুডেন্ট, আমি জাস্ট আমার সম্পর্কে আমাদের এডুকেশন গ্রুপে একটু নাড়াচাড়া দিবা, ঠিক আছে, যে ভাইয়া কেমন পড়ায়, শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ভালো পড়ানোর ট্রাই করি। নট অনলি দ্যাট, স্টুডেন্টদেরকে বুঝাই তুমি এইভাবে পড়লে চান্স পাবা, তোমাদেরকে প্রপার একটা গাইড দিব ইনশাআল্লাহ। আমি জাস্ট আল্লাহর কাছে চাই আমার যারা এখন ক্লাস করছে, মানে আল্লাহ যেন এদেরকে প্রত্যেককে একটু স্বপ্ন দেখার মানে সাহস দেয়। তোমরা যদি স্বপ্ন না দেখো আগাইতে পারবা না। ওকে, তুমি স্বপ্ন দেখো, অনুযায়ী চেষ্টা করো। তুমি অনেক খারাপ স্টুডেন্ট, অসুবিধা নাই ভাই, আজ থেকে যদি তুমি স্বপ্ন দেখো যে আমি এইচএসসির রেজাল্ট ভালো করব, আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো, বিশ্বাস করো সম্ভব। এক দুইজনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হইতে পারে, তুমি অনেক খারাপ স্টুডেন্ট, অসুবিধা নাই, চোখ বন্ধ করে মুখস্থ করা শুরু করো, চোখ বন্ধ করে মুখস্থ করে শুরু করো। জীবন অনেক কঠিন, জীবন অনেক করুণ, তুমি বাস্তবতায় যখন ফেস করবা দেখবা কেউ তোমাকে পাত্তা দিবে না। তুমি তুমি এই মানুষটা, তোমার অনেক ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আড্ডা দিচ্ছ, মজা করছো, ফান করছো, তুমি যখন বিপদে পড়বা, যখন তোমার কাছে কিছু থাকবে না, এদের কাছে সহযোগিতা চাইবা, দেখবা কেউ তোমাকে সহযোগিতা করবে না, দুই একজন ভিন্ন কেস, মেজরিটি তোমাকে অ্যাভয়েড করবে যদি তোমার নিজের কোনো আইডেন্টিটি না থাকে। মনে রাখবা, মানুষ যার আছে তাকে আরো দেয়, আর যার নাই তার কাছেও যেতে চায় না। তো প্রিয় ভাই বোনেরা, তোমরা অনেক ছোট, তোমরা নিজের ভালো বুঝো না, তোমরা একটু বেশি পড়াশোনা করো, আল্লাহর কাছে চাও তুমি যেই ধর্মের হও না কেন ওই ধর্মের কাজ করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে মেধাবী বানিয়ে দাও, আল্লাহ আমাকে স্মরণ শক্তি বাড়িয়ে দাও। মনে রাখবা, তুমি 15 দিন প্র্যাকটিস করো, সকালে উঠো, রাত 12টার মধ্যে ঘুমাও, 12টার মধ্যে ঘুমাও, সকালে উঠে যাও, আবার ভোরবেলায় উঠো। দেখবে এইভাবে যদি 15 দিন প্র্যাকটিস করো, তোমার অনেক পড়া হয়ে যাবে। ট্রাস্ট মি, তুমি আজকে থেকে যদি নতুন স্বপ্ন দেখো যে আমাকে পারতে হবে, আমি ভালো রেজাল্ট করব, ন্যূনতম যারা মোটামুটি মানের ভালো স্টুডেন্ট আমাদেরকে বলবো ন্যূনতম একটা এ গ্রেড তুমি মেনটেন করো, ঠিক আছে। তো স্বপ্ন যদি না দেখো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন না। আর পরিশ্রম সবকিছু পরিবর্তন করা যায়, ঠিক আছে। তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আর কিশোরগঞ্জের যারা আছো, আমি হয়তো ডে আফটার টুমরো 18 তারিখ থাকবো কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সামনে, ওখানে ফ্রি ক্লাস আছে। তার পরবর্তী দিন হয়তো আবার তোমাদের এখানে ক্লাস আছে। শুধু আমি এটাই বলবো, তোমরা আমাদের সাথে থাকো, স্বপ্ন দেখো, বেশি বেশি প্র্যাকটিস করো। আর আমাদের এই রিভিশন কোর্সটায় তোমরা ভর্তি হওয়ার জন্য এখন মেবি 59 টাকায় চলছে, অথবা 69 টাকা, যাই হোক 59 টাকায় তোমরা ভর্তি হয়ে এই টোটাল রিভিশন কোর্সটা আমাদের সাথে করে ফেলো। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। আমি যেন সুস্থ থাকি, আমি যেন তোমাদেরকে এই পুরো প্রোগ্রামে সহযোগিতা করতে পারি। আমার স্বপ্ন এইটা না, আমার স্বপ্ন হলো তোমাকে এখান থেকে তুলে নিয়ে তোমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দেওয়া। ইনশাল্লাহ তোমার এই জার্নিতে, এই বিশ্ববিদ্যালয়ের জার্নিতে ভাইয়াকে প্রয়োজন হবে, ভাইয়াকে লাগবে। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে অন্তত পক্ষে একজন যোগ্য, একজন ভালো, যে ডিটেলস পড়ায়, যিনি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এইরকম একজন মানুষের কাছে গেলে তুমি অনেকটা আগাইতে পারবা, ঠিক আছে। তবে এই আগামী কয়েকদিন হাসি ঠাট্টা ফান এগুলো একটু বাদ দিয়ে দাও, কারণ এর কারণে হয়তো তুমি তোমার লাইফটা থেকে পিছিয়ে যাবা। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা।
আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। 10টায় দেখা হবে মহসিন স্যারের ক্লাস। 10টায় মহসিন স্যারের ক্লাস, সবাই মহসিন স্যারের ক্লাসে চলে আসবা। জি ইনশাআল্লাহ, আল্লাহ স্বপ্ন দেখো, আল্লাহ ভালো কিছু করবেন, আমরা চেষ্টা করব, আমরা সহযোগিতা করব।